শুধুমাত্র করোনার জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে। ওইটা একদমই আইসোলেট করে দেওয়া হয়েছে। ওইখানে স্টাফ আলাদা, ওখানকার ডাক্তার আলাদা, স্টাফ আলাদা, ওখানকার ইনস্ট্রুমেন্ট, অন্যান্য যেসব সাপোর্টিং যন্ত্রপাতি সবগুলি আলাদা। ওইটা অন্যান্য ফ্লোরের সাথে এক্সচেঞ্জ হবে না। এবং ওই ফ্লোরে ঢোকার জন্য কিছু রেস্ট্রিকশন আছে। পিপিআই প্রত্যেকটা ডোরের সামনে পিপিআই দেওয়া আছে। যারা ওখানে ঢুকতে হবে তাদেরকে পিপিআই পরে নিতে হবে এবং শুধুমাত্র লিমিটেড পার্সন ওখানের মধ্যে ঢুকবে। আর ওখানে যারা ডিউটি করবে ওরা অন্য ফ্লোরে ডিউটি করবে না। তো এইভাবে আমার নার্সিং হোমের ইয়েটা চলতেছে। তারপরেও এখানে ম্যাক্সিমাম নার্সিং হোমে অনেক এল্ডারলি পেশেন্ট থাকে, যাদের বয়স 80, 90, 95, 100 এরকম রোগী আছে অনেক, যারা কোমরবিডিটি অনেক বেশি। তো এরাই ম্যাক্সিমাম সময় করোনায় সাফার করে বেশি আর কি। তো সেই হিসাবে আমার নার্সিং হোমে গত এপ্রিলের প্রথম থেকে পর্যন্ত যারা ইনফেক্টেড হয়েছে তাদের মধ্যে ডেথ রেটও অনেক। আমি যদি সব হিসাব করি, আমরা যতজন ডাক্তার ওখানে কাজ করি, অন্তত 30-40টা ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে এপ্রিলের প্রথম থেকে এই পর্যন্ত। আর এখানে চিকিৎসার মধ্যে হসপিটালে মেন চিকিৎসাটা দিয়ে দেয়, সেটাকে আমরা ফলো আপ করি। তো চিকিৎসার প্রোটোকলটা আমি অবশ্য মইনুলকে পাঠিয়েছি, আমার নার্সিং হোমের যে প্রোটোকল চলতেছে এখন। আর আমরা যেহেতু প্রতিদিন হসপিটাল থেকে, যেমন গতকালকে প্রায় 4-5টা রোগী ভর্তি হয়েছে, তো হসপিটাল থেকে যে নতুন নতুন চিকিৎসাগুলি নিয়ে আসছে সেগুলি ম্যাক্সিমামে ট্রায়াল বেসিসে তারা করতেছে। 8-10টা ওষুধে ট্রায়াল করতেছে এবং সাকসেসটা একটা বোঝা যাবে যখন এন্ডিং অফ দ্য করোনা হবে। তখন এইগুলি এখানে তো সব ডকুমেন্ট করা থাকে, কোন রোগীকে কি ওষুধ দিল, কতদিন দিল, রেজাল্ট কি হলো, রিকভারি টাইম কি হলো, সবটা কম্পিউটারে ডকুমেন্ট করা থাকে। যার কারণে এদের জন্য ইজি যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলে যাওয়ার পরে তারা ওই ডাটাগুলি দিয়ে যে কোনো একটা কনক্লুশন টানতে পারে। আমাদের দেশে তো এই সুবিধাটা নাই। তো সেজন্য এখানকার ডাটা কালেকশন খুব ইজি। আর আরো নতুন কিছু জিনিসপত্র রেগুলারলি আসতেছে। আমি প্রথম দিকে ডাক্তার মইনুলের সাথে আমি শেয়ার করছি, যেহেতু ভাইরাসটা একদমই নতুন, এটা কারোই এটা সম্বন্ধে খুব বেশি জানা নাই। বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপডেট হইতে থাকে। সেইগুলি আপ টু ডেট নামে একটা ওয়েবসাইট আছে যেখানে এটা ডাক্তারদের জন্য, ওখানে সব আপ টু ডেট ইনফরমেশন পাওয়া যায়। এটা পারচেস করা লাগে অনেক, প্রায় $450 দিয়ে পারচেস করা লাগে। স্টুডেন্ট হলে সম্ভবত 280-80 এরকম লাগে আর কি। আমার কাছে আইডিয়া আছে, যদি সেটা বাংলাদেশে কাজ করে তাহলে আমি হয়তো সেই আইডিটা দিতে পারবো। আমি যে আইডিটা ইউজ করি, আমার কোম্পানি আমাকে আইডি দিয়েছে, আবার আমার নিজস্ব একটা আইডি আছে, 2টা আইডি আছে। তো কারো যদি একদম আপ টু ডেট ইনফরমেশন পেতে চায় যে গতকালকে পর্যন্ত কি আপ টু ডেট হয়েছে, তাহলে সেটা আপ টু ডেটে যে দেখতে পারে আর কি। আমরা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আমি এটা মইনুলকে বলছি যে যদি একদম আপ টু ডেট ইনফরমেশন পেতে চান, গতকালকে পর্যন্ত সারা পৃথিবীতে কি আপ টু ডেট হয়েছে সেটা আপ টু ডেট একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি দেখতে পারবেন। নট অনলি ফর করোনা, যে কোনো ডিজিজ, একদম মেডিকেল সায়েন্সের যে কোনো ডিজিজ, যে কোনো ড্রাগ, যে কোনো ডায়াগনোসিস সব আপ টু ডেট ওখানে পাওয়া যায়। স্টুডেন্টদের জন্য একটু কম, একটু পারচেস করা লাগে। আমরা কয়েকজন মিলে পারচেস করে আমরা আইডিটা শেয়ার করে আমরা ব্যবহার করি আর কি। যে প্রোটোকলটা আপনি আমার সাথে শেয়ার করেছেন স্যার, এটা যদি অন্যদেরকে একটু ব্রিফ করতেন, ওনারা এটা পায় নাই আর কি, আর ওরা জানেও না আসলে ট্রিটমেন্ট করোনার। আচ্ছা, প্রোটোকলটা যেটা এখন আমরা ওখানে যেটা ফলো করি সেটা হলো, যখনই একটা রোগীর সাসপেক্টেড কেস হবে, এখানে আসলে দুই ধরনের, আমার নার্সিং হোমে 2 ধরনের কেস। এক্সিস্টিং নার্সিং হোমে যে পেশেন্টগুলি ছিল তাদের মধ্যে করোনা ইনফেকশন হওয়া, আরেকটা হলো বাইরে থেকে যারা এসে নতুন করে ভর্তি হচ্ছে হসপিটাল থেকে, তারা অলরেডি পজিটিভ হয়ে আসতেছে। 2 ধরনের কেস হইলো এখানে। তো যখনই আমরা, যেহেতু নার্সিং হোমে স্টাফগুলি এরা অনেক সময় একাধিক জায়গায় কাজ করে, এদের অন্য জায়গায় এক্সপোজার থাকতে পারে। তো শুরুতে যখন করোনা শুরু হলো তখন আমরা এই সমস্যাটা পড়েছিলাম যে আমাদের এক্সিস্টিং যে পেশেন্টগুলি আছে যারা নার্সিং হোমে এখন, তাদের মধ্যে যদি কারো সিমটম ডেভেলপ করে, তারা আমরা সাসপেক্টেড কেস হিসেবে তাদেরকে আইসোলেট করে ফেললাম। তখনও তাদেরকে টেস্ট করে পজিটিভ বা নেগেটিভ কোনোটাই বলা হয়নি, কিন্তু আমরা সাসপেক্ট করে তাদেরকে একদম আলাদা করে একটা ফ্লোরে নিয়ে গেলাম। আর প্রতিনিয়ত অবজারভেশন রাখা হয় যে কোনো রোগী সিমটম আসে, সিমটম বলতে বেসিক্যালি ফিভার, কাপ এবং অক্সিজেন স্যাচুরেশনটা ফল করা, তার বেসলাইন থেকে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করা।
এই বেজলাইনের এই কথাটা অবশ্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি প্রযোজ্য হবে না, কারণ সেখানে কোনো ডকুমেন্টেশন নাই, সুতরাং কার বেজলাইন কি অবস্থা কেউ জানে না। তো এখানে যেহেতু সবগুলি আমরা ইএমআর সিস্টেমে কাজ করি, ইএমআর সিস্টেমে প্রতিনিয়ত ডেইলি 2 বার যদি একটা রোগীর ভাইটালস নেন, ভাইটালস বলছে পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, অক্সিজেন স্যাচুরেশন, এই 5টাকে ভাইটালস বলা হয়। তো এটা আপনি যখন রেকর্ড করা হয়, এটা আমরা যদি বেজলাইন ধরে নিই, তারপরে যখন সিমটম আসে রোগীর, পালস, ফিভার, কফ, চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রিথ, এগুলি যদি আসে, তখন যেই ভাইটালসটা আছে তাকে তার সাথে আমরা বেজলাইন ভাইটালসে কম্পেয়ার করে নেই। তো বেজলাইন ভাইটালস থেকে যদি এটা ফল করে যায়, তখন আমরা সাসপেক্ট করি যে এই পেশেন্টটার হয়তো কোনো রেসপিরেটরি সিমটম আছে, তাকে আইসোলেট করা দরকার এবং তাকে মনিটর করা দরকার ক্লোজলি। তো তখন আপনার কয়েকটা স্টেপ নেওয়া হয়। স্টেপের মধ্যে 1 নম্বর হলো তাকে পুরোপুরি আইসোলেট করা এবং তাকে অন্য ফ্লোরে মুভ করতে না দেওয়া, রিহ্যাবে মুভ না করতে দেওয়া। রিহ্যাব বলতে যেখানে ফিজিক্যাল থেরাপি দেওয়া হয় সেখানে মুভ না করা, আউটসাইড কোনো কনসালটেশন না করা, নেবুলাইজেশন বন্ধ করে দেওয়া, এবং যত এনএসআইডি আছে রোগীর অলরেডি এক্সিস্টিং এনএসআইডি আছে সেগুলি বন্ধ করে দেওয়া। তারপরে কম্পালসারি মাস্ক পরা। তারপরে আপনার একটা যদি পেশেন্টের হার্ট ফেলিউর অথবা ডায়ালিসিসে না থাকে, সেই পেশেন্টকে একটা আইভি ফ্লুইড স্টার্ট করা অ্যাবাউট 70 সিসি পার আওয়ারে আমরা যেই কাস্টমাইজ করা যায়। তারপরে আমরা সেফটি পাইম, এখানে যেটা খুব বেশি ব্যবহার করে সেফটি পাইম শুরু করে অ্যাজিথ্রোমাইসিন, আর স্ট্যান্ডিং অর্ডারে অ্যাসিটামিনোফেন বা টাইনিনল বা প্যারাসিটামল যেটা আমরা বলি, এটা আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি। এবং ক্লোজলি কিউ শিফটে, মানে প্রত্যেকটা শিফটে, যেহেতু 3টা শিফটে এখানে কাজ হয়, প্রত্যেকটা শিফটে ভাইটালসটা মনিটর করা, এটা দিয়ে শুরু করা হয় শুরুতে। এবং অক্সিজেন স্যাচুরেশনটা ফ্রিকুয়েন্টলি মনিটর করা হয়। যদি অক্সিজেন স্যাচুরেশন ফল করতে থাকে তখন হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাড করা হয়। তখন অ্যাজিথ্রোমাইসিন ডেটটা শেষ হয়ে যায়, হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাড করা হয়। সাথে পেশেন্টের ল্যাবস করা হয়, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল, চেস্ট এক্সরে, ইকেজি, তারপরে ইউরিন অ্যানালাইসিস, ফ্লু সোয়াব, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, রেসপিরেটরি সেন্সিটিভ ভাইরাস, এই প্রোটোকলে এই ল্যাবগুলি করা হয়। এবং বেসলাইন একটা ইকেজি করা হয়, যাতে হাইড্রোক্সিক্লোরোকুইন দিলে এরা এই দেশে খুবই কনসার্ন বেশি যে কিউটি প্রলঙ্গেশন একটা কমপ্লিকেশন থাকে। তো সেই জন্য কিউটি প্রলঙ্গেশন বেসলাইনটা আগে দেখে রাখে, যাতে হাইড্রোক্সিক্লোরোকুইন যোগ করলে পরে কিউটি প্রলঙ্গেশন হলে সেটা আইডেন্টিফাই করা যায়। এখানে প্রত্যেকটা কাজের একটা বেসলাইন করে নেওয়া লাগে সব সময়। এই হলো মোটামুটি ইন শর্টে একটা প্রোটোকল আর কি। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? স্যার, আপনাকে আমরা সবাই শুনতে পাচ্ছি। স্যার, হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, আপনারা আমরা একটু ইন্টারফেয়ার করি। আমাদের সাথে মাত্রই যুক্ত হলেন মেহবুব হাসান অনু, ও আছে ইউকে তে। আচ্ছা, অনু যদি কোনো ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করতে চায় স্যারের সাথে সাথে, তাহলে আমরা এরপরে কোশ্চেন নিয়েতে যাব আর কি। আমার মনে হয় আমরা লেটস সে আমরা সেশন ওপেন। আমরা প্রথমেই স্যারের যে কথা বলেছেন এর মধ্যে যদি কেউ আপনারা কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন, অথবা আপনাদের কারো যদি নিজেদের এক্সপেরিয়েন্স থাকে, নিজেদের কর্মস্থল থেকে, আপনারা ডেফিনেটলি এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। ইটস লাইক ডক্টরস অপিনিয়ন সেশন। এর মধ্যে একটু ইন্টারফেয়ার করি যে এর মধ্যে ওসামা বিন নূর আমাদের সাথে অ্যাড হইছে। ওসামা ভেরি এনার্জেটিক গাই। হ্যাঁ, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? শিওর, শুনতে পাচ্ছি। আপনারা কি কেউ আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান কিংবা কোনো প্রশ্ন রাখতে চান? আচ্ছা, এক্সপেরিয়েন্স বলতে আগে বলি নাই যে আজকে আমাদের আজকে আসলে টপিকসটা কি নিয়ে, কোভিড-19 এর, ঠিক আছে? হ্যাঁ, শিওর। আপনারা যদি যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি আবার বলবো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে ডক্টরস এক্সপেরিয়েন্স শেয়ারিং অন কোভিড-19। আমাদের সাথে আছেন ডক্টর মাহবুব স্যার। উনি
নিউ ইয়র্কে ফেয়ারভিউ নার্সিং কেয়ারে কর্মরত আছেন। উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। সো আমরা এখন ওনার কথার পরে আমরা সেশনটা ওপেন করছি আপনাদের জন্য। আপনারা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন রিলেটেড টু কোভিড-19। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে আপনারা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আমি একটা প্রশ্ন করতে চাই স্যারকে। Sure. বাংলাদেশে যেটা একটা বিষয় আছে যে আমরা আজকে ল্যাবরেটরি টেস্ট দিলাম, 3 দিন বা 4 দিন পরে ল্যাবরেটরি টেস্ট আসলো। এখন দেখা গেল যে দুইজন মানুষ একসাথে ল্যাবরেটরি টেস্ট দিলে একজন পজিটিভ আসলো, একজন নেগেটিভ আসলো, এটা আপ টু 4 days লেটার। কিন্তু বাই দ্য মিন টাইম ওনাদের দুইজন কাছাকাছি আছে বা কাছাকাছি ছিল। তো এখন 4 দিন পর রিপোর্ট আসলো যে দুইজন দুই রকমের রিপোর্ট। সেক্ষেত্রে 4 দিন পর থেকে ওনারা কোয়ারেন্টাইন শুরু করলো বা আইসোলেশন শুরু করলো। এখন আমি জানতে চাচ্ছিলাম স্যারের কাছে যে কোয়ারেন্টাইনটা বা আইসোলেশনটা কি প্রথম দিন থেকেই শুরু হবে, এবং বাই দ্য মিন টাইম যিনি নেগেটিভ ছিলেন উনি এই 4 দিনের মধ্যে পজিটিভ হওয়ার চান্স কতটুকু আছে আর কি? আচ্ছা, এখানেও এই প্রবলেমটা প্রায় হয় যে হসপিটালে যখন রোগীগুলি ভর্তি হয়, হসপিটালে তো এক্সিস্টিং রোগী আছে আগের তাদের, আবার নতুন রোগী আসলো। তো যখন কোনো সাসপেক্টেড কেস থাকে তারা সেটাকে টেস্ট করে। আমি 2 দিন আগে একটা রোগী রিসিভ করছি, সেই রোগীটা তারা 3 বার টেস্ট করেছে। তো প্রথম 2 বার তারা নেগেটিভ পাইছে, থার্ড টাইমে তারা পজিটিভ পাইছে। তো যাদের এরকম প্রবলেম হবে তাদেরকে এখানকার যে অবস্থা অনুসারে যদি আমি বলি, তাদেরকে রিপিট টেস্ট করা লাগবে। কারণ আপনার যে স্যাম্পলটা 4 দিন আগে নিয়েছে তখন থেকে আপনি কোয়ারেন্টাইনে যান নাই, বা তখন থেকে আপনি নিজেকে আইসোলেট করেন নাই। তো সেক্ষেত্রে আপনাকে রিপিট টেস্ট করা লাগবে। কারণ যেগুলি একদম সাসপেক্টেড কেস বা হাইলি সাসপিশন যেগুলি যে থাকে, সেখানে একাধিকবার টেস্ট করা হয়। এবং আমি যেটা বললাম যে 2 দিন আগে আমি একটা রোগী পাইছি হসপিটাল থেকে, তারা 3 বার করেছে এই টেস্টটা, এবং থার্ড টাইমে যে তাকে কনক্লুশন দেওয়া হয়েছে যে সে পজিটিভ। তো সেই জন্যই যেহেতু 4 দিন আগে আপনি টেস্ট স্যাম্পল পাঠিয়েছেন, 4 দিনের মধ্যে নিজেকে কোয়ারেন্টাইন করেননি বা পেশেন্ট আইসোলেট হয়নি, 4 দিনের মধ্যে ইনফেকশন হতে পারে। যেহেতু করোনার সবচেয়ে যে ডেঞ্জারাস ক্যারেক্টার সেটা হলো হাইলি ইনফেকশাস। তো সেই জন্য আপনাকে রিপিট টেস্ট করা লাগবে 1। 2 নম্বরে হলো আপনি অবশ্যই কোয়ারেন্টাইনে আপনাকে 14 ডেজ মেনটেন করা লাগবে। সেই 14 ডেজ যদি আপনি ইনফেকশন না হয়ে থাকেন, যেদিন থেকে সিমটম সেদিন থেকে দূরে 14 ডেজে যেতে হবে, অথবা ওই রোগী যেদিন থেকে সিমটম শুরু হয়েছে সেখান থেকে 14 ডেজ আপনাকে মেনটেন করা লাগবে। থ্যাংক ইউ স্যার। কি কোশ্চেন অ্যানসার পেয়েছেন? হ্যাঁ, আমাদের আরেকটা প্রশ্ন আসছেন ডক্টর শাহরিয়ার মোহাম্মদ থেকে। ডক্টর শাহরিয়ার মোহাম্মদ, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর শাহরিয়ার, আমি মূলত হেলথ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করি। আমার যে কোশ্চেনটা ছিল যে সবাই এক্সপেরিয়েন্স আপনি আপনার ভয়েস বোধহয় ব্রেক করছে স্যার, আপনার ভয়েস বোধহয় ব্রেক করছে। আপনি কি একটু, আপনি যদি হেডফোন ইউজ করেন আপনি হেডফোনে কানেক্ট করতে পারেন। আমি ডক্টর শাহরিয়ার মোহাম্মদ আপনাকে বলছি। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, রাইট। থ্যাংক ইউ। আমি যেই প্রশ্নটা বা যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এক্সপেরিয়েন্সের মধ্যে যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোভিড-19 স্পেসিফিক কিছু হসপিটাল আছে, এবং মানুষজন সেই হসপিটাল গুলোতে যখন যাচ্ছে, অ্যাপার্ট ফ্রম কোভিড-19 আক্রান্ত ছাড়া যারা করোনা আক্রান্ত হয়নি, শ্বাসকষ্ট কিংবা জ্বর নিয়ে গেলে কোনো হাসপাতালই ভর্তি নিচ্ছে না, বা কোনো হাসপাতাল দেখা যাচ্ছে যে তাদেরকে ইমার্জেন্সি থেকে বের করে দিচ্ছে। হয়তো পেশেন্টের হার্টে প্রবলেম হয়েছে, বা তার ডায়াবেটিসের প্রবলেম, কিংবা তার নিউরোসার্জারি বা নিউরোমেডিসিনের কোনো প্রবলেম লাইক স্ট্রোকের প্রবলেম নিয়ে এসে গিয়েছে, কিন্তু তার দেখা গেল যে জ্বরের হিস্ট্রি বা ওই ধরনের কোনো হিস্ট্রি আছে, হাসপাতাল তাকে ভর্তি নিচ্ছে না। তাকে ঘুরতে ঘুরতে এক সময় দেখা যাচ্ছে পেশেন্টটা মারা যাচ্ছে। গত পরশুদিনই আমার এক ফ্রেন্ডের বাবার সাথে এরকম হয়েছে, যেটা হলো ট্রু সিনারিও। তো স্যারের কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমেরিকাতে বা ইউএসএ তে আসলে ওরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কি প্রোটোকলটা মেনটেন করছে, যে শুধু কোভিড-19 এর জন্য আলাদা কোনো হসপিটাল আছে, নাকি সবগুলো হাসপাতালেই এই ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে, বা
যে অন্যান্য যে রোগীগুলো যাচ্ছে হাসপাতালগুলো সেই রোগীগুলোকে কিভাবে ম্যানেজ করছে, যেটা বাংলাদেশে প্রপারলি হচ্ছে না। আমি আমার এক্সপিরিয়েন্সটা স্যারের সাথে শেয়ার করলাম, স্যারের কাছ থেকে এক্সপার্ট অপিনিয়ন বা সাজেশন চাচ্ছি যে এটা আসলে বাংলাদেশে কিভাবে করলে ভালো হয় বা কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানকার স্টেটের প্রোটোকলের বাইরে কেউ চলতে পারে না। এখানকার কারো সেই পরিমাণ কি বলে ক্ষমতা এবং দক্ষতা নাই। এখানে স্টেট কন্টিনিউয়াসলি প্রতিদিন আপডেট দিতে থাকে, তাদের প্রতিনিয়ত তাদের রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করতে থাকে এবং সবগুলি সবাই উইদিন মিনিটের মধ্যে পেয়ে যায় এবং সেটা সবাই ফলো করতে হয়। তো যেমন শুরুতে আমরা রিকোয়েস্ট করছিলাম আমাদের নার্সিং হোমে যে আমরা কোভিড পেশেন্টকে অ্যাকসেপ্ট করব না, এরকম একটা মানে চিন্তা চলতেছিল। তো সাথে সাথে মানে অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এবং নার্সিং হোমের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা স্টেটের প্রোটোকল নিয়ে আসছে যে উই হ্যাভ নো অপশন, কোনো নার্সিং হোম, কোনো হসপিটাল কোনো কোভিড পেশেন্টকে রিফিউজ করতে পারবে না। এটা প্রতিনিয়ত আপডেট হইতে থাকে এবং এই ইনফরমেশন উইদিন মিনিটের মধ্যে সবাই পেয়ে যায়। তো যার কারণে এইটা করার এখানে কোনো সুযোগ নাই যে কেউ পেশেন্টকে রিফিউজ করবে, এটা কারো সুযোগ নাই। শুধু এইটা না, এখানকার আরেকটা কঠিন ল আছে। সেই কঠিন লটা হলো যে কোনো পেশেন্ট যদি ইমার্জেন্সি হয় আর সে যদি হসপিটালে যায় এবং সেই রোগীর যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্টও না থাকে, কিছুই নাই, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, হোমলেস অথবা খুবই পুয়ার পেশেন্ট, তাও কোন হসপিটাল রিফিউজ করতে পারবে না। তাকে সব ইমার্জেন্সি চিকিৎসা তাকে দিয়ে দিতে হবে উইদাউট এনি পেমেন্ট। সেটা মানে সিটি হসপিটাল হোক, সেটা প্রাইভেট কোম্পানি মানে অর্গানাইজেশন হসপিটাল হোক, যে কোনো হসপিটাল হোক না কেন, কেউ সেটা রিফিউজ করতে পারবে না। এবং যদি রিফিউজ করে এবং পেশেন্ট যদি মারা যায়, ওই পেশেন্টের এগেইনস্টে সু হইলে সব জরিমানা দেওয়া লাগবে এবং সেটা মিলিয়ন মিলিয়ন ডলারের, নট $100-200। তো এই হলো হসপিটালে মানে রিফিউজ করার ক্ষমতা আছে না নাই, এক নম্বর কথা। দুই নম্বর হলো যে হসপিটালের কোভিডের জন্য আলাদা করে বললাম যে ম্যাক্সিমাম বেড গুলিতে আইসিইউ বেড করে নিছে এবং কোন হসপিটাল রেস্ট্রিকশন করা নাই যে এই হসপিটালগুলি কোভিডের জন্য, অন্য হসপিটালগুলি ইয়ার জন্য না, এরকম কোনো এই নিউ ইয়র্ক সিটিতে করা হয়নি। সব হসপিটালে কোভিড পেশেন্ট নিতে বাধ্য, তবে তারা তাদের প্রোটোকল অনুসারে হয়তো ফ্লোর ভাগ করে নেয়, এরিয়া ভাগ করে নেয়, এইভাবে তারা মেনটেন করতেছে। পাওয়া গেছে? কোশ্চেনের উত্তর পাওয়া গেছে? স্যার আপনার আমাদের আরেকটা কোশ্চেন আছে, আপনারা যদি এটার পরবর্তীতে আরো কোশ্চেন থাকে তাহলে প্লিজ জানাইন। আমাদের আরেকটা কোশ্চেন ডক্টর নাফিসা তাবাসসুম, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি রিড আউট করছি। উনি একটা প্রশ্ন করেছিলেন, স্যার ইজ দেয়ার এনি রোল অফ স্টেরয়েড? নো নো, এই পর্যন্ত আপ টু ডেট আমি যতটুকু দেখেছি এবং আমরা প্রতিনিয়ত পেশেন্ট পাচ্ছি। আমার ওখানে এখন সব মিলে হয়তো 50টা মতো পেশেন্ট আছে কোভিডের আমার নার্সিং হোমে। তো এবং প্রতিনিয়ত 5টা-7টা করে এসে ভর্তি হচ্ছে। তো আমি এবং এগুলি সবগুলো নিউ ইয়র্ক সিটির সব বড় বড় হসপিটাল থেকে আশা করা, যেগুলি খুব নামকরা হসপিটাল, নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান হসপিটাল, এগুলি খুব নামকরা হসপিটাল এখানকার। তো আমি কোনোটার মধ্যেও ট্রায়াল বেসিসও দেখি না যে তারা স্টেরয়েড দিয়েছে। হ্যাঁ, স্টেরয়েড শুধুমাত্র যেসব পেশেন্টের আগে সিওপিডি থাকে, সিওপিডি এক্সারবেশন সাথে থাকলে তখন তারা দেয়, কিন্তু অনলি ফর কোভিড দে হ্যাভ নো ট্রায়াল অন স্টেরয়েড টু ট্রিট দ্য কোভিড, নো। এবং আমি আপ টু ডেটে দেখছি there is a no role of steroid to treat COVID. এবং আগে যেটা প্রথম দিকে যে ধারণাটা ছিল যে কোভিড ARDS করে, সার্সের মতো অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম করে, এটা ছিল প্রথম দিকে ধারণা। কিন্তু সেই ধারণা আস্তে আস্তে আরো কিছু চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন প্যাথোফিজিওলজি আসতেছে যেগুলি আসলে স্টেরয়েডের কোনো রোল নাই। যেমন এখন যেগুলি আসছে সেটা হলো মাইক্রোথ্রোম্বাই। মাইক্রোথ্রোম্বাই ফর্মেশন হচ্ছে ইন লাং ভেসেলস এর, মাইক্রোথ্রোম্বাই ফর্মেশন করে তারা অক্সিজেন স্যাচুরেশনকে ফল করে দিচ্ছে, সেখানে স্টেরয়েড কোনো কিছু করতে পারবে না। আগে ধারণা ছিল শুধুমাত্র ARDS করে, কিন্তু এখন দেখা হচ্ছে সেগুলি না, এগুলিতে মাইক্রোথ্রোম্বাই হচ্ছে। এবং আমি একটা নিউ ইংল্যান্ড জার্নালের একটা আর্টিকেল বের হয়েছে কিভাবে ইনফেকশন হচ্ছে, এবং পোস্টমর্টমের একটা আর্টিকেল বের হয়েছে।
আমি প্রত্যেক সপ্তাহে নিউ ইয়র্ক জার্নাল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এই ইয়েটা আমার সাবস্ক্রাইব করা আছে, প্রত্যেক সপ্তাহে আমার এখানে চলে আসে, তো বাসা চলে আসে, এবং আমার অনলাইনেও সাবস্ক্রাইব করা আছে, আমি সেখান থেকে ইনফরমেশন পাই। আমি যেটা পোস্টমর্টমের যে রিপোর্টটা আমার কাছে আছে বিভিন্ন জায়গায়, সেটা আমি হয়তো মইনুলকে ফরওয়ার্ড করে দেব, আমরা সেটা শেয়ার করতে পারবেন। স্যার প্লাজমা থেরাপির কথা যে বলতেছে, প্লাজমা থেরাপিটা কতটুকু ইফেক্টিভ ইউএসএ তে? প্লাজমা থেরাপি তো একটা অপশন ডেফিনেটলি, কারণ যেসব পেশেন্ট রিকভারি করে তাদের সাধারণত এখানে অ্যান্টিবডি তৈরি হয় তাদের, তো সেটা তো কালেক্ট করা ভেরি ডিফিকাল্ট। আর কেউ চাইবে না শুরুতেই প্লাজমা দেওয়া, একটা পেশেন্ট রিকভারি হওয়ার সাথে সাথে কেউ তো প্লাজমা দিতে চাইবে না, চাইবে? তা চাইবে না। না স্যার। আমি একটু ফোন রিসিভ করবেন। হ্যাঁ সোহাগ, হ্যালো। আচ্ছা, আমি অন্যান্য সব যারা পরবর্তীতে জয়েন করেছেন সুপ্রিয় ডক্টরস, থ্যাঙ্কস ফর জয়নিং আস। আমরা জাস্ট আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আসলে আমাদের আজকের সেশন হচ্ছে ডক্টর মাহবুব রহমান স্যারের সাথে। উনি ফেয়ারভিউ নার্সিং কেয়ার সেন্টারে কর্মরত আছেন কুইন্স নিউ ইয়র্কে। সো আমরা প্রথমে ওনার এক্সপিরিয়েন্স শুনেছি, আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সার সেশন এবং হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স শোনার সেকশনে আছি। আপনারা কেউ যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান কিংবা কেউ যদি কোনো কোয়েশ্চেন রাখতে চান, আপনারা করতে পারেন। This is like an open session now. ডক্টর শাহরিয়ার, আপনি কি কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আমি আবারও বলে দিচ্ছি যে এখানে আপনারা যেহেতু জুম থেকে জয়েন করেছেন, আপনি ওখানে একটা রেইজ হ্যান্ড বাটন দেখতে পাবেন, আপনি জাস্ট ক্লিক দ্য বাটন, তখন আমি আপনার কোয়েশ্চেনটা জন্য আপনাকে আনমিউট করে দিচ্ছি। আর কেউ যদি মাত্র জয়েন করে থাকেন, তাহলে জয়েন করে মাত্র প্লিজ আনমিউট করেন, অথবা কোনো কথা বলতে চাইলে জাস্ট আনমিউট করেন, অন্যথায় সবসময় মিউটে থাকতে পারবেন, জাস্ট টু অ্যাভয়েড দ্য নয়েজ। হ্যাঁ, আমি ডক্টর আব্দুস সবুর সুমন, আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর আব্দুস সবুর, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন, অথবা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইলে। হ্যাঁ, আমি বলছিলাম যে একবার যারা কোভিড-19 আক্রান্ত হয়ে গেছে, হ্যাঁ, ওই ব্যক্তির আপনার রিমুভ করার পরে সে আপনার হচ্ছে স্বাভাবিক অবস্থায় আসার পরে তার ইমিউনিটি আসলে কেমন হবে, বা এই ভাইরাসটা তার কখনো আক্রান্ত হবে কিনা, বা দেখা যাচ্ছে যে হ্যাঁ তার ইমিউনিটি অন্য আদার্স যে ভাইরাস গুলো আছে ছোটখাটো গুলা, এগুলা থেকে তার কতটুকু ইমিউনিটি চলে আসবে তার শরীরে? আচ্ছা, এইটা আমি আগে শুরুতে বলেছিলাম যে এই ভাইরাসটা যেহেতু নতুন ভাইরাস, এইটার টোটাল সিনারিওটা এখনো মানুষের জানার বাইরে, বাট প্রতিনিয়ত নতুন নতুন জিনিসপত্র এই ভাইরাস সম্বন্ধে মানুষ জানতেছে। তো যে এই কোশ্চেনটা হলো যে একবার আক্রান্ত হলে আবার আক্রান্ত হইতে পারতেছে কিনা, এই জিনিসটা নির্ভর করবে যে আসলেই তার ইমিউনিটিটা ডেভেলপ করলো কিনা। এক নম্বর, ইমিউনিটি ডেভেলপ করার জন্য অনেকগুলি শর্ত আছে, হ্যাঁ, নট অনলি করোনার জন্য, যে কোনো আমরা ভ্যাকসিন দিলে কোনো পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করবে কি করবে না তার জন্য অনেকগুলি শর্ত প্রযোজ্য আছে। তার ইমিউন সিস্টেমের অবস্থা কি, ইন্টিগ্রিটি কিরকম, তার কোনো ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ বা ড্রাগ খায় কিনা, ঠিক আছে, তার বডির কম্পিটেন্সি কিরকম এই মুহূর্তে। তো এগুলি অনেকগুলি ফ্যাক্টর উপর নির্ভর করে আপনার ইমিউনিটি ডেভেলপ করে। তো ইমিউনিটি ডেভেলপ করলেও সেকেন্ড টাইম আক্রান্ত হবে কিনা এই ব্যাপারে এখনো কনক্লুসিভ ডিসিশন নিতে পারে নাই। কেন পারে নাই? তারা ধারণা করছে প্রায় 4টার মতো স্ট্রেন এখন পর্যন্ত যেগুলি আইডেন্টিফাই হইতে আছে, তার মধ্যে 4 ধরনের স্ট্রেন আছে। আমরা স্ট্রেন তো বুঝি, যেহেতু আমরা সবাই মেডিকেল প্রফেশনে, যেটা ডেঙ্গুর ক্ষেত্রে এরকমই সিনারিওটা হয়েছিল। ডেঙ্গুর উপর 4টা স্ট্রেন ওই মুহূর্তে পাওয়া গেছে, এখন পর্যন্ত ওটার মধ্যেই আছে। যেসব ভাইরাসের একাধিক স্ট্রেন থাকে তাদের ব্যাপারে ইমিউনিটি ডেভেলপ করা, এবং সেটা প্রোটেক্টিভ ইমিউনিটি, নট অনলি ইমিউনিটি, প্রোটেক্টিভ লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করাটা ভেরি ডিফিকাল্ট। যেমন হেপাটাইটিস সি ভাইরাস,
তারপরে তার 6টা স্ট্রেন আছে, এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার করতে পারে না, যেটা বি ভাইরাসের এগেনস্টে হয়ে গেছে। তেমনি ডেঙ্গু একটা, এখানে যেমন ফ্লু আছে, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা বলে যে ইনফ্লুয়েঞ্জা এ বি, যদিও শুধু ইনফ্লুয়েঞ্জা এ বি, কিন্তু তার এগেনস্টে ফ্লু শট এখানে পাওয়া যায়, কিন্তু তার ইফেক্টিভনেস অনলি 30 থেকে 35%। কারণটা হলো প্রত্যেক সিজনে ফ্লুর নতুন নতুন স্ট্রেন আসতেছে, যার কারণে তারা ইফেক্টিভ লাইফ লং প্রোটেক্টিভ ইমিউনিটি তারা ডেভেলপ করতে পারে না এখন পর্যন্ত। হ্যাঁ, তো করোনা ব্যাপারে একই প্রশ্ন, ওরা মনে করতেছে একাধিক স্ট্রেন, এখন পর্যন্ত 4টা স্ট্রেন তারা আইডেন্টিফাই করতে পারছে। সেজন্য আপনি কোন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন তার মধ্যে তার এগেনস্ট ইমিউনিটি ডেভেলপ করলো, কিন্তু অন্য স্ট্রেনের জন্য আপনি সাসেপ্টেবল থেকে গেলেন। তো সেজন্য এখনো তারা এই প্রশ্নটার কনক্লুসিভ অ্যান্সার এখন পর্যন্ত আনতে পারে নাই। হয়তো এই প্যান্ডেমিক উঠে গেলে টোটাল ডাটা কালেকশন করে তখন হয়তো একটা কনক্লুসিভ আইডিয়া দিতে পারবে যে এই রোগীগুলি নেক্সট টাইম ইনফেক্টেড হবে কিনা, অথবা তাদের ইমিউনিটিটা লাইফ লং সাস্টেনেবল হবে কিনা, সেটা তখন তারা বলতে পারবে। এখন পর্যন্ত এইটুকু আপডেট হয়েছে। আর ওই যে সাদিয়া যে প্রশ্নটা করছে প্লাজমা, হ্যাঁ, প্লাজমা যেহেতু এইখানের মানুষজনের ভলেন্টারি অ্যাকশন করার অনেক আমাদের দেশে এটা নাই, তো তারা যারা রিকভারি হয়ে যায় তারা নিজেরা ইচ্ছায় প্লাজমা দিয়ে আসে হসপিটালে। এখানে ভলেন্টারি ডোনেশনের অনেক অপশন আছে, যেটা আমাদের দেশের মানুষকে বোঝানো যায় না এবং আমাদের দেশের মানুষ দিতে রাজিও হয় না। তো সেই জন্য তারা ভলেন্টারি প্লাজমা দিয়ে আসে, যেমন এরা ভলেন্টারি ভ্যাকসিন ট্রায়ালের মধ্যে যায়, মেডিসিন ট্রায়ালে যায়, তারপরে বিভিন্ন জিনিস তারা ডোনেট করে। এবং এখানের সিটিরও বিভিন্ন জিনিসের আপনি যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন করবেন তার মধ্যে একটা ডোনেশনের অপশন থাকে। এটা আমাদের দেশের মানুষকে এটা সহজে বোঝানো যাবে না। যেমন আমি ড্রাইভিং লাইসেন্স করতে গেছি যখন, তো ড্রাইভিং লাইসেন্স করার সময় যে পেজটা আমাকে দিয়েছে, পেজটার নিচে দিয়ে একটা পোর্শন আছে অর্গান ডোনেশন। আপনার ওখানেই আপনি এখনই আপনি ডোনেশনের ব্যাপারে আপনি আপনার অভিমত দিতে পারবেন যে হ্যাঁ আমি ব্লাড ডোনেট করব, আই ডোনেট করব, কিডনি ডোনেট করব, অথবা করবো না, অথবা আমি পরে ডিসিশন নিব। সবগুলি অপশন ওখানে আছে। এটা একটা মানুষের একদম জীবনের শুরু থেকে বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন শুরু থেকে আপনাকে এই ব্যাপারে ওরা ডাটা কালেকশন করে নেয়, এবং এইটা ওদের সেন্ট্রালি ডাটাটা থাকে যে আমি ডায়াগনোসিস করার সময় আমি বলেছি আমি কিডনি ডোনেট করতে আগ্রহী, বা আমার হয়তো আমি মরে গেলে তখন আমি আমার কিডনিটা আমি ডোনেট করব, অথবা জীবিত অবস্থায় ডোনেট করতে চাই। তো এইগুলি ওখানে লেখা থাকে, এগুলি সেন্ট্রালি ওদের ডাটা কালেকশন করা থাকে। সুতরাং যে কোনো মুহূর্তে দরকার হলে তারা সেই ডাটা থেকে আপনাকে ট্রেস আউট করে নেবে। এইটা বাংলাদেশে ডেভেলপ করতে আরো 50 বছর লাগবে, যেহেতু বাংলাদেশ চলতেছে উল্টা পথে। তো সেজন্য তাদেরকে আপনি যখন রাইট ট্র্যাকে চলবেন তখন হয়তো আপনাকে বলতে পারবেন যে আপনি হয়তো 20 বছরের পরে এই জায়গাটা আসবেন, কিন্তু যখন আপনি উল্টা ট্র্যাকে চলতে থাকবেন তখন অবশ্য আপনি কবে ওখানে পৌঁছবেন আল্লাহ ভালো জানে। স্যার এই যে প্যান্ডেমিক, এই অবস্থাটা কত দিনের মধ্যে কাটতে পারে আপনার বলে মনে হয়? এটা এখনো ধরেন পুরো নিউ ইয়র্ক স্টেটে এবং নিউ ইয়র্ক সিটিতে যা অবস্থা চলতেছে এখন স্ট্যাটিক, ডাউন ট্রেন্ড এখনো শুরু হয়নি, এখন স্ট্যাটিক আছে। কারণ এখন ইনফেকশন রেট এখনো 30 থেকে 40,000-এর মধ্যে প্রতিদিন ইনফেকশন হচ্ছে। ডেথ রেটও মোটামুটি আপনি বলেন 1.5 থেকে 2,500-এর মধ্যে ডেথ হচ্ছে প্রত্যেক দিন। তো সুতরাং এখনো তারা যার কারণে আগে ছিল 28 এপ্রিল 30 এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল, সেটা 15 মে পর্যন্ত এক্সটেন্ড করছে। তো এখন 15 মে পর্যন্ত আসার পরে বোঝা যাবে যে মানে এটা প্রতিনিয়ত যেটু সার্ভে হচ্ছে এখানে। এখন এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে সার্ভে চলতেছে, নিউ ইয়র্ক স্টেটে সার্ভে চলতেছে করোনার উপরে। তো এই সার্ভে রিপোর্ট অনুসারে তারা ঠিক করবে যে লকডাউন কতদিন আরো বাড়াবে কিনা, এবং প্রতিদিনের ডাটা প্রতিদিন আপডেট হচ্ছে। হ্যাঁ, আপনি প্রতিদিন যদি নিউজ চ্যানেল আছে ওখানে যদি দেন, করোনার জন্য আলাদা সফটওয়্যার আছে ওখানে যদি দেন, দেখবেন আজকে 12টা পর্যন্ত কত ইনফেকশন, কত ডেথ, কত রিকভারি, সন্ধ্যা 6টায় কত, রাত 12টায় কত, প্রত্যেক ঘন্টায় ঘন্টা আপনি আপডেট আসছে। আপনি সেগুলি দেখতে পারেন, এগুলির উপর ভিত্তি করে তারা ডিসিশন নেবে। তবে যেহেতু এখানকার ইকোনমিক্যাল সিচুয়েশনটা খুব ভালনারেবল এবং সবাই এটার ব্যাপারে খুব তারা খুব তাড়াতাড়ি চাচ্ছে আর কি লকডাউন থেকে বের হয়ে আসতে, কিন্তু সেটা মনে হচ্ছে না আগামী 1 মাসের মধ্যে পারবে, যে পরিমাণ ইনফেকশন এবং ডেথ রেট হচ্ছে। আমাদের আরো কিছু কোশ্চেন অলরেডি কেউ চ্যাট বক্সে করেছেন, আমি তারপরে ডক্টর কবির আপনি কি কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? আপনি হ্যান্ড রেজ করছিলেন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি বোধহয় অডিও। হ্যালো,
হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, আমরা রোল অফ হেপারিন সরি, আপনি আপনার কোশ্চেনটা আবার করুন। সরি, ইট ওয়াজ রোল অফ হেপারিন ইন কোভিড পেশেন্ট, কখন আমরা এটা ইউজ করব? আচ্ছা, এই কোশ্চেনটা কি আমার কাছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো হেপারিনের ব্যাপারে এখানে একটু কথা বলে নিই। এখানকার ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে আর আমাদের দেশে ট্রিটমেন্ট প্রোটোকলের একটা বড় ধরনের ডিফারেন্স আছে। সেটা হলো এখানে যে কোনো রোগী হসপিটালে ভর্তি হইলে, যে কোনো রোগী যদি হসপিটালে ভর্তি হয় এবং তার যদি 1-2টা রিস্ক ফ্যাক্টর থাকে এবং সে যদি এজেড পেশেন্ট হয় এবং মোর দেন 5 ডেজ হসপিটালে থাকতে হবে, তাকে আগে থেকে প্রোফাইল্যাক্সিক্যালি আপনাকে হেপারিন দিয়ে দেওয়া হয়। হেপারিন বলতে এখানে স্ট্যান্ডার্ড হেপারিন না, এখানে যেটা ব্যবহার হয় সেটা হলো এনক্সাপারিন। হ্যাঁ, এটা প্রোফাইল্যাক্টিক্যালি দিয়ে দেওয়া হয়। প্রায় ধরতে পারেন হসপিটালে ভর্তির 90% পেশেন্ট এনক্সাপারিন পায় হসপিটালে ভর্তি অবস্থায়। শুধু ওইটাই না, আরো অনেকগুলি মিজান নেওয়া হয় যাতে ডিভিটি না হয়। এটা নট ট্রিটমেন্ট, এটা প্রোফাইল্যাক্সিস। তো কয়েকটা কন্ডিশন বললাম। যদি পেশেন্টের কোমরবিডিটিস থাকে, পেশেন্ট 5 দিনের বেশি হসপিটালে থাকবে, পেশেন্টের কোনো রিস্ক ফ্যাক্টর আছে, আগে থেকেই কোনো রিস্ক ফ্যাক্টর আছে, পেশেন্ট সার্জারি হবে, কোনো সার্জারি হবে, তারপরে পেশেন্টের আগে ডিভিটির হিস্ট্রি আছে, এরকম অনেকগুলি পয়েন্ট আছে, তারা আগে থেকে দিয়ে দেওয়া হয়। শুধু হেপারিনে দেয় না, তারা ডিভিটি প্রোফাইল্যাক্সিসের জন্য আরো কিছু বেড থেকে কম্প্রেসর, ভাইব্রেটর এগুলিও কাপ মাসালের সাথে লাগিয়ে দেওয়া হয়। প্রেগন্যান্সির পেশেন্ট, ডেলিভারির পেশেন্ট এগুলি আগে থেকে এরা পায়। তো এটা এদের একদম সব সময়ের জন্য প্রোটোকল, নট অনলি ফর কোভিড এর পেশেন্ট। আর কোভিড এর পেশেন্ট যখন আইসিইউতে থাকে, তারা যদি ওই রিসপেক্টগুলি সবগুলি কাভারের হয়, তাহলে তারাও পেয়ে যাবে, মানে এনক্সাপারিন তাদের প্রোফাইল্যাক্টিক বেসিসে তারা পেয়ে যায়। এখন হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে হেপারিনের এখন পর্যন্ত কোনো ডেফিনিট রোল তারা দেখাতে পারেনি। যে মাইক্রোথ্রম্বাই যেখানে আবিষ্কার মানে ইনভলভ হয়েছে লাং ভেসেল গুলিতে, সেখানে তারা বড় ধরনের কোনো রোল প্লে করতে পারে কিনা, এগুলি সব এখনো কিন্তু ট্রায়াল বেসিসে চলতেছে। তারা এখন এটা যেহেতু তাদের হসপিটালগুলির প্রোটোকলই মানে আগে থেকে ঠিক করা যে তারা রেগুলার বেসিসে হেপারিন পেয়ে যাবে, তো কোভিড এর পরে তারা সেই ক্যারেক্টারটাই সিলেক্ট করে নেয়, সিলেক্ট করে তারপরে আপনার হেপারিন দিয়ে দেয়। কিন্তু সেটা কোভিড এর ট্রিটমেন্টের ক্ষেত্রে কতটা রোল প্লে করবে সেই ব্যাপারে কনক্লুসিভ এখন আইডিয়া আসেনি। সো আমাদের আরো একটা কোশ্চেন আছে ডক্টর নাফিসা তাবাসসুম থেকে। আপনি ডক্টর নাফিসা তাবাসসুম, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর নাফিসা তাবাসসুম? কোশ্চেনটা মনে হয় লিখে দিছে, কোশ্চেনটা আচ্ছা পড়া যায় কিনা আবার এখানে দেখতেছি। আচ্ছা, উনি বলছিল ভ্যাকসিন লাইক বিসিজি, নিউমোকোকাল আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এর কোনো রোল আছে কিনা? বিসিজি ভ্যাকসিন, বিসিজি নিউমোকক্কাল। ও নিউমোকক্কাল। আচ্ছা, নিউমোকক্কাল ভ্যাকসিন তো এইগুলি আসলে হয়েছে কি, নিউমোকক্কাল ভ্যাকসিন তো এখানে প্রত্যেকের দেওয়া লাগে। 60 এর উপরে 65 এর উপরে যত পেশেন্ট আছে সবাইকে নিউমোকক্কালের দুইটা ভ্যাকসিন আছে, একটা 23 আর একটা হলো 30, 13 এবং 23, দুই ধরনের ভ্যাকসিন আছে। তো এদেরকে ম্যান্ডেটরি সবাই 65 এর উপরে যত মানুষ আছে সবাই নিউমোকক্কাল ভ্যাকসিন পাবে। আর 65 এর নিচে হলে 6টা কন্ডিশন আছে, সেই 6টা কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। যাদের অ্যাজমা, সিপিডি, স্মোকার, ডায়াবেটিস থাকবে, সিকেল সেল অ্যানিমিয়া, তাদেরকে নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। তো এটা এদের সবসময়ের জন্য প্রোটোকল, ঠিক আছে? নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় আগে, এবং এটা দেওয়ার জন্য সবাই বাধ্য। যেসব ডাক্তাররা তাদের রোগীদেরকে যদি মিস করে তাহলে সেই ডাক্তারের সমস্যা, মানে তার এগেইনস্টে আবার সু হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এরা এখানে কেউ মিস করে না। কোনো রোগী যদি রিফিউজ করে, তাকে সেটা ডকুমেন্ট করা থাকে যে হ্যাঁ সে রিফিউজ করতেছে, কিন্তু যে প্রোভাইডার, যে ডক্টর, সে বাধ্যতামূলক সবাইকে এই রুল ফলো করে, এখানে যে প্রোটোকল, সেই প্রোটোকল ফলো করে সবাইকে নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে দিতে হবে। 65 এর উপরে সবাই পাবে, 65 এর নিচে 6টা কন্ডিশনে পাবে। তো যার কারণে যেমন আমার নার্সিং হোমে যদি আমরা যদি কাউন্ট করি 100% পেশেন্টের নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া আছে। কারণটা হলো ওই ক্রাইটেরিয়ার মধ্যে শুরুতেই, যে কোনো অর্ডার শুরুতে যদি সে নিউমোকক্কাল ভ্যাকসিন না পেয়ে থাকে তাকে আগে দিয়ে দেওয়া হয়। এটা কোভিড এর সাথে সম্পর্কিত না, ওটা ওদের নিজস্ব প্রোটোকলে আগে থেকে সবার এটা পেয়ে থাকে।
হ্যাঁ, নিউমোকক্কাল ভ্যাকসিন পাইলে তো অবশ্যই সুবিধা। কারণটা হলো যদি সাথে নিউমোকক্কাল ইনফেকশন হয় কোভিড এর উপরে যদি কারণ নিউমোকক্কাল ইনফেকশন হয়, কারণ এখানে সিওপিডি প্রচুর পেশেন্ট, এখানে অনেক স্মোকার, হ্যাঁ অনেক স্মোকার, সিওপিডি প্রচুর পেশেন্ট এবং মোস্ট অফ দা সিওপিডি পেশেন্ট কিন্তু ফিমেল এখানে, কারণ এখানে ফিমেলরা বেশি স্মোকার। তো যার কারণে বাধ্যতামূলক সবাই আগেই নিউমোকক্কাল ভ্যাকসিন পেয়ে থাকে। তো নিউমোকক্কাল ভ্যাকসিন পেয়ে থাকলে অন্তত একটা বড় ধরনের সেকেন্ডারি ইনফেকশন থেকে রোগীরা আগে থেকে সেফ থাকে। এটা কোভিড আসার কারণে ভ্যাকসিনটা ইমপ্লিমেন্ট হয়েছে তা না, এখানকার সবসময়ের প্রোটোকলই এটা। আমাদের সাথে যুক্ত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের আইসিইউর হেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সিরাজুল ইসলাম হীরক। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের সেশনটা মূলত নিউ ইয়র্কে কোভিড পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করাচ্ছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর মাহবুব রহমান, উনি আছে নিউ ইয়র্কের ফেয়ারভিউ নার্সিং কেয়ার সেন্টার ফরেস্ট হিলসে। আপনার জন্য যদি কোনো প্রশ্ন থাকে হীরক ভাই, বা যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে যেটা স্যারের সাথে শেয়ার করা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ, করবো ইনশাআল্লাহ। স্যার এরপরে আমাদের কোশ্চেন করছেন শাহরিয়ার মোহাম্মদ। আপনি যদি কোশ্চেন নিজে করতে চান করতে পারেন, অথবা আমি আপনার কোশ্চেন রিড করতে পারি। সো উনি হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো, আচ্ছা আমি ফোন দিব না, আমার পরিচিত একজন আছে বিকাশে কাজ করে, ফোন দিব না। উনি জানতে চাচ্ছিলেন হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো রোল আছে কিনা। হোয়াট ইজ দ্য রোল ইন দিস ড্রাগ ইন কোভিড-19 পেশেন্ট? আচ্ছা, হাইড্রোক্সিক্লোরোকুইন এই ড্রাগটা যদিও এই কোভিড আসার কারণে অনেক বেশি পরিচিত হয়েছে, বেশি মানুষজন জেনে গেছে, কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটা অনেক আগ থেকেই আছে। হ্যাঁ, আমরা শুরুতে এটা অ্যান্টিম্যালেরিয়াল হিসাবে এই ওষুধটা মার্কেটে আসছে এবং তখন থেকে সবাই জানে, অন্তত ডাক্তাররা জানে যে হাইড্রোক্সিক্লোরোকুইন যে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ। বাট বেসিক্যালি হাইড্রোক্সিক্লোরোকুইনের যে মাল্টি ডাইমেনশনাল অ্যাকশন আছে, যেমন আপনারা জানেন এসিডি পেশেন্টকে কিন্তু রেগুলার বেসিসে যাদের স্কিন এবং জয়েন্ট সিম্পটম থাকে তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয় এবং এটা যারা বাংলাদেশের রিমোটোলজিস্ট তারা তো রেগুলার দিচ্ছে। এখানেও প্রচুর পেশেন্ট হাইড্রোক্সিক্লোরোকুইন পায় ডিউ টু এসএলই, এখানে এসএলই সংখ্যা কিন্তু অনেক। তো এই যে অ্যান্টিম্যালেরিয়ার একটা ড্রাগ, সেটার আরো অন্যান্য অ্যাকশন আছে, ডিএমআরডি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। ডিএমআরডির মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন আছে অ্যাজ এ হোল অল রিউমাটোলজিক্যাল ডিজিজে। আর এসএলইর ক্ষেত্রে স্পেশালি স্কিন অ্যান্ড জয়েন্ট সিম্পটম থাকলে তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়। তো সেইটা থেকে চিন্তা করে যে এই ইয়েতে কোভিডে এসে যেহেতু এটা অন্যান্য অ্যাকশন আছে, সেই জন্য এটাকে প্রথমে ট্রায়াল বেসিসে নিয়ে আসছে। তো এখন পর্যন্ত যতগুলি ওষুধের ট্রায়াল বেসিসে প্রায় 10টার মতো লিস্ট আমি দিয়েছি, মইনুলকে আমি লিস্টটা দিয়েছি যে যে ওষুধগুলি ট্রায়াল চলতেছে এখন, তার মধ্যে টপ লিস্ট আছে হাইড্রোক্সিক্লোরোকুইন। আমার এখানে দুই একজন বাঙালি ডাক্তার আছে, তারা অনেকে এটার উপরে কিছু পেপার বাইর করার চেষ্টা করতেছে, তারা রেগুলার বেসিসে তাদের পেশেন্টকে হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছে। আমরা হসপিটাল থেকে যে পেশেন্টগুলি পাচ্ছি সেগুলির মধ্যে 90% পেশেন্টই যদি যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে থাকে, ধরে না হয় যে 70 নিচে যদি চলে আসে, সবাই কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন পায়। ম্যাক্সিমাম পেশেন্ট, দুই একটা হসপিটাল অন্যান্য ড্রাগের ট্রায়াল চালাতেছে, বাট ম্যাক্সিমাম হসপিটাল হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে দেয় এবং আমাদের নার্সিং হোমে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে থাকি। তো এটার মেকানিজম অফ অ্যাকশন এবং এটার আউটকাম কি এবং এটা সত্যিকারের ভবিষ্যতে হয়তো অ্যান্টি কোভিড একটা মেডিসিন হিসাবে মার্কেটে আসবে কিনা, এই কথাগুলির উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। বাট এটুকু বলতে পারি যে এখন পর্যন্ত যতগুলি ড্রাগের ট্রায়াল চলতেছে তার মধ্যে টপ লিস্টে হাইড্রোক্সিক্লোরোকুইন, এবং তারা ক্লেম করার চেষ্টা করতেছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন দিলে রিকভারি রেটটা দ্রুত হচ্ছে। বাট এখন যদি প্রশ্ন করা হয় এই রিকভারিটা হচ্ছে কিভাবে, এটা একটা অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, অ্যান্টি ডিএমআরডি ড্রাগ, অ্যান্টি কি বলে রিউমাটোলজিক্যাল বা এসএলইতে আমরা ব্যবহার করি, সেটা ভিন্ন মেকানিজম। বাট কোভিডে তারা কিভাবে কাজ করতেছে এটার জন্য আমাদের অপেক্ষা করা লাগবে, কারণ এগুলো মাইক্রো লেভেলে তারা এখনো ইয়ার মধ্যে আন্ডার ইনভেস্টিগেশনে আছে যে অ্যান্টি কোভিড অ্যান্টিভাইরাল হিসেবে তারা কিভাবে কাজ করতেছে। বাট এখন পর্যন্ত যেটুকু তারা ক্লেম করতেছে যে রিকভারি রেটটা দ্রুত হচ্ছে। মাহবুব ভাই, আমি এখানে একটু যোগ করতে চাই, কিছু কথা বলবো? শিওর, অফ কোর্স, হোয়াই নট। মাহবুব ভাই, আমাদের এই যে যেটা এখন অনেকে আগে বলতো হাইড্রোক্সিক্লোরোকুইন আপনার ভাইরাল লোডটা কমাতো, এখন যেটা বলে হাইড্রোক্সিক্লোরোকুইন আসলে ভাইরাল লোড কমাতে পারে না, এটা যেটা করে পেশেন্টকে সিম্পটোমেটিক্যালি একটু রিলিফ করে।
সিমটোম্যাটিক্যালি পেশেন্ট একটু রিলিফ করে, এটা একটা নতুন স্টাডিটা বলছে বিভিন্ন জার্নালে। আর এই হাইড্রোক্সিক্লোরোকুইন আমাদের দেশে একদম ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, দ্যাট মিনস দ্য মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল যে কোনো ফেজে আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলছে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিতে। তো এটা আপনাদের দেশে এরকম, আমেরিকাতে এটা এরকম দিচ্ছে কিনা, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল অল ফেজে? এক। দ্বিতীয়ত পর্যায়ে যে আমাদের হাইড্রোক্সিক্লোরোকুইন যে আমাদের প্রোফাইল্যাক্সিস হিসেবে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডাররা ব্যবহার করছে, ইন্ডিয়াতে ওরা সাজেস্ট করছে এবং আমাদের দেশেও কিছু কিছু ডক্টর এটা খাচ্ছে, লাইক কুয়েত মৈত্রী হসপিটাল বা কুরমিটাল হসপিটাল, বিভিন্ন অনেক ডাক্তার এটা প্রোফাইল্যাক্সিস 400 মিলিগ্রাম স্ট্যাট দিয়ে উইকলি 400 মিলিগ্রাম খাচ্ছে। তো এটা কি আপনাদের ওইখানে এরকম খাচ্ছে কিনা, এরকম না, এখানে এই যে বাংলাদেশে তো হিসাব আলাদা। বাংলাদেশ ধরেন আমরা যদি আপনি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি অথবা ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনি কম্পেয়ার করেন, কোন প্রোটোকলের সাথে বাংলাদেশ প্রোটোকল মিলবে না। বাংলাদেশ প্রোটোকল ইজ এ ডিফারেন্ট প্রোটোকল অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলতে পারেন এই যে একটা ডিফারেন্ট কান্ট্রি, একটা বলতে পারেন বাংলাদেশের পৃথিবীর মধ্যে একটা আইকন আর কি, যার নিয়ম নীতির সাথে পৃথিবীর কোনো কিছু মিলবে না। বোঝা গেছে? তারা হয়তো একসময় একটা জার্নাল বের করবে যেটা অনলি ফর রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ, পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে হবে। বোঝা গেছে? তো যেমন এই যেই মানে প্রতিনিয়ত ফেসবুক থেকে আপডেট দেখতেছি যে ব্যাংকের অফিসার পিপিআই পরে আছে, সেদিন একটা দেখলাম একজন ভিক্ষা করতেছে, সেও পিপিআই পরে রাস্তা ভিক্ষা করতেছে, ফেসবুক থেকে এগুলি দেখতেছি আর কি। এগুলি আসলে কোনো সভ্য দেশে আপনি এগুলি কল্পনা করতে পারবেন না। সভ্য বা অসভ্য মনে করেন, অন্তত যারা মেডিকেল সায়েন্স বুঝে তারা এরকম কোনো দেশে আপনি এটা পাবেন না। বোঝা গেছে? তো কারণ এখানে রুলস রেগুলেশন এত করা, সবাইকে ফলো করতে বাধ্য থাকে সবাই। আর বাংলাদেশের রুলস রেগুলেশন ভাঙার জন্য ট্রেন তৈরি করে প্রথমে টপ লিস্টে থেকে, যে কে কত বেশি রুলস ভাঙতে পারে। তো হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে যেটা কথা বলতেছিলাম সেটা হলো, এখানে শুধুমাত্র হাইড্রোক্সিক্লোরোকুইন যাদের রেসপিরেটরি সিম্পটম থাকে তাদেরকে দেওয়া হয়। সেখানে একটা বেজলাইন ইসিজি করে নিয়ে তারপর আপনাকে দিতে হয়, এবং অবশ্যই অ্যাজিথ্রোমাইসিনের সাথে তারা ওভারল্যাপ করে না। অ্যাজিথ্রোমাইসিন শেষ হয়ে যায়, দেন হাইড্রোক্সিক্লোরোকুইন আসে। কারণ অ্যাজিথ্রোমাইসিনেরও ধরে নেওয়া হয় ম্যাক্রোলিডেরও কিন্তু কিউটি প্রলঙ্গেশন করার ক্ষমতা আছে। তো সেজন্য তারা কখন এটা ওভারল্যাপ করতে চায় না। আর এখানে একটা সুস্থ মানুষ, তার কোনো সিমটম নাই, কিচ্ছু নাই, তাকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেয় আমি এখন পর্যন্ত দেখি নাই। আমার নার্সিং হোমে প্রায় ধরেন 200 স্টাফের মতো আছে, তারা কেউ এটা নিচ্ছে না। কোনো হসপিটালের কোনো ডাক্তার এটা নিচ্ছে না। শুধুমাত্র যাদের রেসপিরেটরি সিমটম থাকে তাদেরকে দেওয়া হচ্ছে, এবং এখানে ফ্লু লাইক অনেক সিমটম হয় তাদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে না। ইন্টারলিউকিন 6 ইনহিবিটর যেটা টসিলিজুমাব, এটা কি আপনাদের দেশে ইউজ হচ্ছে কিনা? আমাদের বাংলাদেশ ট্রায়ালের মধ্যে একটা, ট্রায়াল ড্রাগের মধ্যে 10টাতে ট্রায়াল ড্রাগ দিয়েছি, তার মধ্যে একটা। আচ্ছা, আমাদের দেশে মাঝে মাঝে ইউজ করছে এবং কয়েকটা পেশেন্টের রেসপন্স ভালো পেয়েছে। আমি যদি ইউজ করি নাই, আমার কলিগরা বলেছে যারা ওই হসপিটালে কাজ করে, তারা টসিলিজুমাব আমাদের দেশে পাওয়া যায় রোজ ফার্মার, ওরা এটা ইউজ করতেছে এবং কিছু ভালো রেসপন্স পেয়েছে, ইন্টারলিউকিন 6 ইনহিবিটর যেটা আর কি। আচ্ছা, এটা আমি আগে বললাম যে এখানে যে 10টা ড্রাগের লিস্ট আছে, এই 10টা ড্রাগের ডিফারেন্ট হসপিটাল ডিফারেন্ট কান্ট্রিতে ট্রায়ালটা হচ্ছে। এমন আছে একটা হসপিটালে সবগুলি ড্রাগ ট্রায়াল করতেছে। তো এই ট্রায়ালের পরে এটা রিকভারি রেট এবং এটা কোন দিক থেকে রিকভারি করে, এটা ডিউরেশন, সিভিয়ারিটি, ভাইরাস লোড, অনেকগুলি ফ্যাক্টর আছে। হ্যাঁ, যেমন শুরুতে ক্লেম করছেন আপনি, যেটা বলতে চাচ্ছিলেন যে ভাইরাস লোড কমাচ্ছে, তো এটা কিন্তু ওই যেটা বললাম যে যেহেতু এটার চরিত্র সম্বন্ধে আমাদের কারোই ধারণা নাই, তো এক একজন যখন এক একটা জিনিস পায় সেটাকে আপডেট দিতে থাকে। আপডেট দেওয়ার পরে সেটা আমরা পেয়ে যাই। হ্যাঁ, যেমন আপ টু ডেটে গেলে আপনি গতকালকে যা পাইছেন সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো এইটার কনক্লুশন টানবে আলটিমেটলি যখন একটা বিশাল স্টাডি হবে, বিশাল মানুষের উপর এটা কাজ হবে, তখন যে এটা কনক্লুশনটা আসবে। তো এখন পর্যন্ত এখানে যে কারণে দেয় সেটা হলো ভাইরালের জাস্ট রিকভারিটা দ্রুত করে, টাইমের সাথে ওরা হিসাব করে। এখানের সাথে আমাদের হিসাবটা ঠিক একরকম হবে না, কারণ এখানে একদিনে যদি একটা হসপিটালে রুগী থাকে, তার যে বিল আসে ও কল্পনা করা যাবে না। যার কারণে এখানে যেহেতু ইন্স্যুরেন্স বেসড এখানের চিকিৎসাটা হয়, তারা চায় দ্রুত হসপিটাল থেকে রুগীকে ডিসচার্জ করতে। আর আমাদের দেশের হসপিটালগুলি চায় রুগীকে আরো বেশি দিন সময় রাখতে। দুইটার হিসাব এক না। আমাদের দেশের শুধুমাত্র গভর্নমেন্ট হসপিটাল বাদ দিয়ে যত প্রাইভেট হসপিটাল আছে সবার হিসাব হলো রুগীটাকে 2 দিন বেশি ভর্তি রাখার জন্য। কিন্তু এখানে প্রোটোকলটা এরকম না। এখানে ইন্স্যুরেন্সের প্রোটোকল দেওয়া আছে কোন রুগীকে আপনি কতদিন রাখতে পারবেন। রুগী রিকোয়েস্ট করলে আমি আরেকদিন বেশি থাকতে চাই, আপনি থাকতে পারবেন না। বোঝা গেছে? এগুলো একদম প্রত্যেকটা পিন পয়েন্টের প্রোটোকল দেওয়া আছে।
তো যার কারণে তারা চায় যে একটু দ্রুত রিকভারি করে ডাউন স্টেজিং এ পাঠিয়ে দেয়। ডাউন স্টেজিং বলতে হসপিটাল থেকে নার্সিং হোমে যায়, নার্সিং হোম থেকে বাসায় যায়। বাংলাদেশে সে অবস্থা নাই, আপনি হসপিটাল থেকে ছুটি দিলে সরাসরি বাসা যেতে হবে। তো একই অবস্থায় এরা হসপিটাল থাকে, মাইল্ড চলে আসলে বা সিমটম একটু ইমপ্রুভ করে নার্সিং হোমে যাবে, নার্সিং হোম থেকে বাসায় যাবে। এই হলো এখানকার প্রোটোকল। যার কারণে হাইড্রোক্সিক্লোরোকুইন তারা এখন পর্যন্ত ক্লেম করতেছে যে তাদের রিকভারি রেটটা দ্রুত হচ্ছে। অন্য কোনো জায়গায় তারা এখনো কোনো স্যাটিসফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট বা কোনো মেকানিজম দেখাতে পারতেছে না যে বাইরের লোড কমাচ্ছে অথবা সিভিয়ারিটি কমায় দিচ্ছে, ব্যাপারটা এরকম না। আর আমাদের দেশের মতো সব মানুষই হাইড্রোক্সিক্লোরোকুইন কে সবাই খাওয়া শুরু করছে, এটা আমি এখানে কোনো জায়গায় দেখিনি। হসপিটালগুলিতেও দেখিনি। হসপিটাল যারা ডাক্তার আছে আমাদের, যা পরিচিত ডাক্তার যারা, তাদের কথা বা আমার নার্সিং হোমে তো সব স্টাফ এক্সপোজার হচ্ছে, তাহলে তারা তো সবাই খাওয়ার কথা বা আমাদেরকে বলে নেওয়ার কথা, যেহেতু আমরা সাথে কাজ করি আমাদেরকে বলার কথা, আমরা তো সেটা করি না। থ্যাংক ইউ। আমার আরেকটা কোশ্চেন ছিল যে আপনি যেহেতু কোভিড-19 পেশেন্টে কাজ করেন, সাধারণত ওখানে কি কি কার্ডিয়াক ম্যানিফেস্টেশনের রোগী পান বা কার্ডিয়াক কমপ্লিকেশন ডেভেলপ করে এরকম কি পেশেন্ট পান? আর দ্বিতীয়ত যে যেসব মানে মর্টালিটি যেগুলো পেশেন্ট মারা যাচ্ছে সেগুলোর মুড অফ ডেথটা কি হচ্ছে আসলে? আচ্ছা, এখানে আমি বলে রাখি যে শুরুতে যখন কোভিড আসছে তখন ধারণা করা হয়েছে যে শুধু নট অনলি ইউএসএ, একদম ওয়েস্টার্ন কান্ট্রি, সাউথ আমেরিকা, সব জায়গায় দেখেন প্রথম থেকে মানুষ রিপোর্ট করছে যে অনেক রোগী রাস্তায় পড়ে আছে। দেখছেন কিনা আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যে অনেক ডেড বডি, যেমন আমি 400-র মতো একটা হিসাব দিছি, ইকুয়েডরে 400-র মতো ডেড বডি রাস্তায় পড়ে আছে। তো এই মানুষগুলি কিভাবে মারা গেল? ইয়া কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? নিশ্চয়, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, তো তাদের সবার প্রশ্ন ছিল যে এই রোগীগুলি কেউ দেখা যাচ্ছে সকালে বাসা থেকে বের হয়েছে, অফিসে যাচ্ছে বা গ্রোসারিতে যাচ্ছে, রাস্তায় হঠাৎ করে পড়ে মরে গেছে, কিভাবে মারা গেল এই রোগীগুলি? তারা ডেড বডি কালেকশন করছে, সেখানে তো তখন অতটা চিন্তা করে না এবং পোস্টমর্টেমের চিন্তা করে না, এখন পোস্টমর্টেম করতেছে। তো প্রথম দিকে ধারণা করা হচ্ছে যে কোভিড শুধুমাত্র এআরডিএস করে রোগীদেরকে আসলেই সিভিয়ারিটির দিকে নিয়ে যায় এবং পেশেন্টগুলি আসলে মারা যায়। কিন্তু সেটা এখন চেঞ্জ হয়ে আরো 3টা পর্যায়ে আসছে। 3টা পর্যায়ের মধ্যে 1 নম্বর হলো যে এআরডিএস তো আছেই, সেখানে মনে করা হচ্ছে মাইক্রোথ্রম্বাই অফ পালমারি ভেসেলস হচ্ছে, যার কারণে বাইরে থেকে যত অক্সিজেন দেওয়া হয় না কেন সেই পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ইমপ্রুভ করে না। আপনি যেহেতু অক্সিজেনের আপনার মেকানিজমটা, ফিজিওলজিটা আপনি যদি একটু রিকল করেন, দেখবেন যে আপনার ব্লাড পারফিউশন লাগবে এবং ভেন্টিলেশন লাগবে। দুইটা পারফিউশন এবং ভেন্টিলেশন ম্যাচ করেই আপনাকে তখন অক্সিজেনেশন হয়ে ব্লাডে অক্সিজেন যায়। তো আপনার যদি মাইক্রোথ্রম্বাই হয়ে পালমারি ভেসেলগুলি ব্লক করে থাকে, আপনি যতই ভেন্টিলেশন করেন না কেন পারফিউশন হচ্ছে না। আর পারফিউশন যদি না হয় সেক্ষেত্রে আপনার আসলে অক্সিজেন ইমপ্রুভ করবে না। তো লাংয়ের মধ্যে সেকেন্ড স্টেপে তারা চিন্তা করতেছে পালমারি মাইক্রোথ্রম্বাই ফর্মেশন করতেছে। এবার আসেন কার্ডিয়াক। আমি গত সপ্তাহে আপ টু ডেট করে দেখলাম, সেখানে এখন বলা হচ্ছে করোনার কার্ডিয়াক সিন্ড্রোম নামে একটা তারা আলাদা ম্যানিফেস্টেশন তারা বুঝাইতে যাচ্ছে যে রোগীগুলি হঠাৎ করে মরে যায়, এই রোগগুলি কিভাবে কজ অফ ডেথ কি। তো সেখানে তারা ধারণা করাচ্ছে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারিথমিয়া করে অ্যারেস্ট করে, মায়োকার্ডাইটিস, অ্যারিথমিয়া, অ্যারেস্ট, 3টা জিনিস তারা বলতে যাচ্ছে। এই 3টাই করোনা কোভিড কার্ডিয়াক সিন্ড্রোম নামে তারা এটাকে নামকরণ করার চেষ্টা করতেছে। ধারণা করা হচ্ছে যে রোগীগুলি হঠাৎ করে মারা যায়, কোন রকম সিমটম হওয়ার আগে রোগী হঠাৎ করে মরে যাচ্ছে, তাদের আসলে কার্ডিয়াক সিন্ড্রোম হয়ে মারা যাচ্ছে। আপনি যদি গুগলে সার্চ দেন দেখতে পারবেন কোভিড কার্ডিয়াক সিন্ড্রোম এই নামে যদি আপনি লিখেন দেখবেন যে কথাগুলি আসবে ওখানে। তো তারা মনে করতেছে এইটার কারণে মারা যাচ্ছে। তো এখানে আমি আমার নার্সিং হোমেও এরকম কয়েকটা পেশেন্ট আমি দেখছি যে পেশেন্ট এমনি ভালো আছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে তার মানে শ্বাসকষ্ট স্যাচুরেশন পড়ে গেছে। আমি রাইট ওয়েতে 911 কল দিলাম, তারা আসলো। তারা 911 আসলে ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস, তারা আসলে সাথে সাথে তারা ইকেজি করতে পারে, তারা ইন্টিউবেশন করতে পারে। এরা ডাক্তার না কিন্তু, বাট দে ক্যান ডু ইট। তো সে রোগীর অ্যাকুট অ্যান্টিরিয়র এমআই হয়ে গেছে, একটা এলডারলি পেশেন্ট এমআই হয়ে গেছে। পেশেন্টের কোনো আগের মানে কোনো সিমটম জানে হচ্ছে কিচ্ছু হচ্ছে না, হঠাৎ করে সাডেনলি পেশেন্টটা কলাপস করলো। আমি দৌড়ে গেলাম, দেখলাম যে তার মানে স্যাচুরেশন খুবই কমে গেল, ভিভিডিভি রেকর্ড করা যাচ্ছে না। 911 কল দিলাম, উইদিন 3 to 5 মিনিটের মধ্যে ওরা চলে আসলো।
তারা সাথে সাথে ইসিজি মেশিন লাগালো, তারা বললো এটা এসটিএমআই আর কি। তো তারা সাথে সাথে ইন্টিগ্রেশন করে পেশেন্টকে নিয়ে গেল। তো সেই কথা বলতেছিলাম যে হয়তো ওই রোগীটা আমরা কোভিড করলে হয়তো পজিটিভ পেতে পারতাম, কারণ যেহেতু নার্সিং হোম কিন্তু কোভিড ইনফেকশন ছড়ানোর একটা বড় জায়গা। এটা নিউ ইংল্যান্ড জার্নালে একটা টপিক বের হয়েছে যে কিভাবে নার্সিং হোম থেকে কত দ্রুত কোভিড ছড়াচ্ছে আর কি, যার কারণে নিউ ইয়র্ক সিটিতে কোভিড এর যে হারে আমরা আশা করতেছিলাম যে ডাউন দিকে যাবে, ট্রেনটা ডাউন হবে, কিন্তু ডাউন হচ্ছে না, একই রকম থাকতেছে, অথবা 2-1 দিন আবার বেড়েও যাচ্ছে। এর কারণ হলো এখানে নার্সিং হোম গুলিতে যেহেতু তাদের আগে এই ধরনের প্যান্ডেমিক মোকাবিলা করা অনেক বেশি এক্সপিরিয়েন্স তাদের নাই, কেন নার্সিং হোমে অনেক ধরনের রোগী থাকে এবং স্টাফ থাকে। হ্যাঁ, সেই স্টাফ গুলি অত ট্রেন্ড আপ স্টাফও না। হসপিটাল যেমন অত ট্রেন্ড আপ স্টাফ থাকে, নার্সিং হোমে ট্রেন্ড আপ গুলি একটু লো লেভেলের ট্রেন্ড আপ থাকে, যার কারণে সেখানে ইনফেকশন ছড়ানোর একটা বড় ধরনের জায়গা হিসাবে এখন তারা দেখাতে চাচ্ছে। এবং সেই স্টাডিতে দেখাচ্ছে যে প্রায় 60-65% ইনফেকশন ছড়াচ্ছে নার্সিং হোম থেকে। তো এটা আর কি, যে এই হঠাৎ করে মারা যাওয়ার এগুলো এখন পর্যন্ত এদের মানে পাওয়া বা দেখার যেগুলি সাজেস্টিভ, এগুলিও কনক্লুসিভ না, কিন্তু তারা ধারণা করছে যেহেতু এআরডিএস হচ্ছে না, এআরডিএস হলে অক্সিজেন স্যাচুরেশন বাড়ার কথা বাড়ে না, দেন তারা তখন দেখলো যে এটা মাইক্রোথ্রম্বাই হচ্ছে। আর কার্ডিয়াক সিনড্রোম নামে আলাদা করে একদম করোনা কার্ডিয়াক সিনড্রোম হিসাবে আলাদা একটা তারা নাম দিয়েই এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। সেগুলি ধারণা করা হচ্ছে ম্যাক্সিমাম মায়োকার্ডিটিস হলে যে কোনো হতে পারে। ভাইরাল মায়োকার্ডিটিস একটা গ্রুপ অফ ডিজিজ, অনেকগুলি ভাইরাস কিন্তু মায়োকার্ডিটিস করে। শুরুতে এটা কক্সাকি ভাইরাসের উপরে বেশি জোর দেওয়া হতো, এখন দেখা যাচ্ছে অনেক ভাইরাস কিন্তু মায়োকার্ডিটিস করে। মায়োকার্ডিটিস হলে যে কোনো ধরনের অ্যারিথমিয়া যে কোনো সময় ডেভেলপ করতে পারে, আর সেটা যদি আপনি রাইট ওয়েতে আইডেন্টিফাই করতে না পারেন, ম্যাক্সিমাম সময় কার্ডিয়াক অ্যারেস্ট এবং পেশেন্ট বিএফ হয়ে মারা যায়। তো আমাদের দেশেও কিন্তু এখন ওই মাইক্রোথ্রম্বার জন্য প্রোফাইল্যাক্সিস ডোজে এনক্সিপেরন দেয়, যেটা আমাদের থেরাপিউটিক ডোজের হাফ ডোজে দেয়, সেটা হচ্ছে 60 ইউনিট ডেইলি করে দেয় এনক্সিপেরন ফ্লেক্সেনটা আর কি। আমার দ্বিতীয় কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন যে খুব ইম্পর্টেন্ট আচ্ছা, কোশ্চেন, ওইটার সাথে আপনার ওই কোশ্চেনটার সাথে আমি একটু লাইন অ্যাড করে দিই যে এরা শুরুতে এই যখন করোনা রোগীগুলো হসপিটালে আসতো, তো তখন তারা কার্ডিয়াক ইভ্যালুয়েশনটা তাদের প্রোটোকলে ছিল না। আপনি যদি এখন তো এপ্রিল, মার্চের শেষের দিকে বা মার্চের মাঝামাঝি যখন হসপিটালে করোনা রোগী গেলে তাদের কার্ডিয়াক ইভ্যালুয়েশন বাধ্যতামূলক ছিল না। তো এখন তারা সেটা বাধ্যতামূলক, যে কোনো রোগী ইমার্জেন্সিতে আসলে অন্যান্য ইভ্যালুয়েশনের সাথে সাথে কার্ডিয়াক ইভ্যালুয়েশন অফ করোনা ভাইরাস ইউ হ্যাভ টু ডু, এবং সেখানে আপনার ট্রোপোনিন করা লাগবে, ইকেজি করা লাগবে, যদি আপনি মনে করেন আরো অ্যাডভান্স কিছু করা লাগবে সেগুলি করতে হবে, ইভালুয়েট করতে হবে। আগে কার্ডিয়াক ইভ্যালুয়েশনটা বাধ্যতামূলক ছিল না। এখানে ওই যে আমি বললাম প্রতিনিয়ত প্রোটোকল আপডেট হচ্ছে, এই প্রোটোকলের বাইরে মনে করেন একটা করোনা রোগী ঢুকলো আর আপনি কার্ডিয়াক ইভ্যালুয়েশন ছাড়াই তাকে ছেড়ে দিলেন, ইমার্জেন্সি থেকে ছেড়ে দিলেন, এবং অথবা ভর্তি হইলো, সেই রোগীটা আলটিমেটলি কার্ডিয়াক ডেথই হলো, তাহলে কিন্তু আপনার এগেইনস্টে শুরু হবে। সুতরাং সবাই এখানে কিন্তু খুব তটস্থ থাকতে হয়, এবং যে প্রোটোকল আছে সবাই সব প্রোটোকল মেনে আপনাকে কাজ করা লাগবে। ইমার্জেন্সিতে আপনি কতটুকু করতে হবে সেটা প্রোটোকল দেওয়া আছে, ইনডোরে গেলে আইসিইউতে কতটুকু করবেন তার প্রোটোকল দেওয়া আছে। এখানে কোনো ডাক্তার সিনথেসাইজ করে কিছু ঢুকাইতে পারবে না, কিছু বেরো করতে পারবে না, একদম প্রতিনিয়ত প্রোটোকল আসতে থাকে। হ্যাঁ, এবং ওই তারা একদম প্রোটোকল চার্ট টানানো থাকে, ওটা দেখে 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 সবগুলি করে ফেলে। এটা আমাদের দেশের পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশে রোগীদের তো পরীক্ষা নিরীক্ষা দিলে তাদের মাথায় আঘাত পড়ে, কিন্তু এখানে এক একটা রোগীর যে পরিমাণ পরীক্ষা করা লাগে ইভালুয়েশন করার জন্য, তা যদি আমি হাতে লিখে দিতাম তো ধরেন মানে টায়ার্ড হয়ে যাওয়া লাগতো, আর সেদিন আর রুগী দেওয়া লাগতো না, একটা পেশেন্টের জন্য বললাম। যেমন এটি মানুষকে বোঝানো যাবে না। সিএমপি কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল, এরা আমরা একটা নাম লিখে দিই, শুধু সিএমপি লিখে দিই। সিএমপির এগেইনস্টে মিনিমাম 15টার উপরে টেস্ট আছে, 15টা। আমরা কি আমাদের দেশে এই কথা লিখতে পারি? আমরা লিখি সিরাম ক্যালসিয়াম লিখি, সিরাম ম্যাগনেসিয়াম লিখি, তারপরে ইলেকট্রোলাইট লিখি, তারপরে এইচজিবিটি লিখি, এইচজিওটি লিখি, এখানে এত কিছু লেখা লাগে না। সিএমপি লেখছেন মানে 15টা হয়ে গেছে, কাজ শেষ। তো ওরকম যদি আমরা লিখে দিই আমাদের রোগীদেরকে, আর তারা যদি লিস্ট দেখে তো ডাক্তার কয়টা টেস্ট দিছে, 115টা টেস্ট দিছে, বোঝা গেছে? এটা ভেরি ডিফিকাল্ট, এটা মেলানো যাবে না, বোঝা গেছে? আর এখানে যদি আপনি এইটা ফলো করতে আপনি আনএবল হন তাহলে বিপদ আছে। হ্যাঁ, কোনো প্রোটোকল ফলো করতে আপনাকে যদি আপনি নিজে ফলো করতে না পারেন বা ফলো না করলেন ইন্টেনশনালি, তাহলে বিপদ আছে।
হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কি মনে করেন আপনাদের নিউ ইয়র্কে যেমন নার্সিং হোম গুলা মনে করতেছেন ওখান থেকে ইনফেকশন ছড়াচ্ছে, বাংলাদেশের যে ডক্টর বা হেলথ কেয়ার প্রোভাইডার প্রচুর পরিমাণে ইনফেক্টেড হচ্ছে, লাইক 350 ডক্টর, অনেক সিস্টার, ওয়ার্ড বাই, তো এই ডাক্তারদের ইনফেক্টেড হওয়ার কি কারণ মনে করেন আপনি বাংলাদেশের? আপনি পেপার পত্রিকায় দেখে কি মনে হয়? বাংলাদেশের তো একটা হলো যে আপনার যে লেভেলে প্রোটেকশনটা নেওয়া দরকার, হ্যাঁ, এখন আপনি ধরেন আমাদের রিসোর্স লিমিটেড, তাই না? আমরা তো আনলিমিটেড রিসোর্স না। মানে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কেন কম্পেয়ার করতে পারবেন না? আমি একটা উদাহরণ দিই। এখানে যখন ট্রাম্প বললো যে তার ভেন্টিলেটর লাগবে, ঠিক আছে, এখানে 50টা স্টেট আছে, 50টা স্টেট তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি রেসপন্স করে। ক্যালিফোর্নিয়া একটা স্টেট, আপনারা নাম শুনছেন, ক্যালিফোর্নিয়া একটা স্টেট, সে রাইট দেওয়া হইতে 500 ভেন্টিলেটর সরাসরি ট্রাম্পের ইয়াতে দিয়ে আসছে। 500 একটা স্টেট। তার মানেটা কি? এখানে সবাই ভলেন্টারি রেসপন্স করে সেখানে আপনাকে ফাইট করার চেষ্টা, ফাইট না ঠিক বলেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের ব্যাপারটা এরকম না। বাংলাদেশের ব্যাপারটা এরকম নাই, কারণ হলো যে তারা নিজেরাই বুঝতে যাচ্ছেন না যে আসলে আমার করণীয় কি, কে কোন জায়গায় কোন জিনিসটা অ্যাপ্লাই করা লাগবে সেটা কেউ বুঝতে যাচ্ছে না। যার কারণে এখানে ইনফেকশনটা ছড়াচ্ছে। আর ল তো কেউ মানতেছে না যে 6 মিটার ডিস্টেন্স। এখানে আপনি গ্রোসারি করতে যান, গ্রোসারি করতে গেলেও আপনাকে 6 মিটার ডিস্টেন্সে বাইরে দাঁড়ায় থাকা লাগবে। আমি একটা ওষুধ পিক আপ করতে গেছি, আমাকে প্রায় 45 মিনিট বাইরে দাঁড়াতে হয়েছে 6 মিটার ডিস্টেন্স মেনটেন করে। তারপরে আমি যে লাইনে পাইছি তারপরে আমি নিয়েছি। গ্রোসারি করতে গেছি সেম। তো এইটা এখানে বাধ্যতামূলক। কেউ যদি ডিস্টেন্স মেনটেন করতে ব্যর্থ হয় তার ইনস্ট্যান্ট $1000 জরিমানা দেওয়া লাগবে। এটা যদি পুলিশ আপনাকে ধরে ফেলে, কারণ এত রাউন্ড দিতে থাকে পুলিশ, আপনাকে $1000 জরিমানা দেওয়া লাগবে। আগে এটা 500 ছিল, এই রিসেন্টলি এখানকার যে স্টেট গভর্নমেন্ট সেটাকে $1000 করছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আপনার যদি যে করোনা রোগী আপনার যেখানে আছে সেখানকে যে আপনি তো সব কাজ করতে পারবেন না। ডাক্তার নট দ্য সোল পারসন টু সার্ভ দ্য পিপল বা সার্ভ দ্য পেশেন্ট। এখানে অনেক লেভেলের লোক কাজ করে। তাহলে আপনি সেই লোকদেরকে আগে প্রোটেক্ট যদি করতে না পারেন, সেই লোকদের প্রোটেক্ট না করতে পারলে, তাদের জন্য প্রোভাইড করতে না পারেন, ইনফেকশন এমনি ছড়াবে। আপনার ওই একটা বাড়িকে আইসোলেট করছেন, সেই বাড়ির লোকজন অলরেডি অনেকে ইনফেক্ট করে দিছে। আপনি একটা রোগীকে দেখলাম কি 4-5টা হসপিটাল ঘুরে তারপরে আপনাকে যে একটা হসপিটাল ভর্তি হওয়া লাগবে, তাহলে এর মধ্যে সে কত মানুষকে ইনফেক্ট করছে। তারপরে বাংলাদেশের লোকেরা কন্টিনিউয়াস করে। আমি দেখলাম ফেসবুকে আপডেট দেখলাম যে অপারেশনে গেছে, তার যে বাড়ি নারায়ণগঞ্জে সেটাই বলে না। তো নারায়ণগঞ্জে বললে তাকে হয়তো অপারেশন করবে না বা নিবে না, এই বয়সে এটা বলে না। আলটিমেটলি সে অনেক ইনফেকশন করে দিয়েছে। এই যে একটা ট্রেডিশন যে আপনার আমি আমার সত্য কথাটা বলবো না, সেখান থেকে ইনফেকশন ছড়াবে, অথবা আমি হসপিটাল টু হসপিটাল রোগীকে মুভ করব, সেটা কত মানুষকে তাই ইনফেকশনটা দেবে। এই যে ট্রেডিশনটা আমাদের দেশে, এইটা যেমন আপনি স্কয়ার হসপিটাল একটা গেল, সেই রোগী রিফিউজ করার ক্ষমতা থাকবে না? কেন থাকবে তার রিফিউজ করার ক্ষমতা? সেটা তো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে, আপনারা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। ঢাকা মেডিকেল কাছে একটা রোগী ভর্তি করবে না তারা। এইটা তাদের এই অধিকার থাকবে না। বোঝা গেছে? কারণ আপনার হসপিটাল রোগী, হ্যাঁ আপনি তাকে প্রোটোকল অনুসারে রোগী নেবেন, আপনি কোন ফ্লোরে নেবেন, কোথায় নেবেন, কাকে দিয়ে নেবেন, সেটা আপনি ঠিক করে নিতে পারেন আপনার নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে। কিন্তু আপনি রোগী রিফিউজ করে এটাকে এখান থেকে মিরপুর থেকে গুলশানে, গুলশান থেকে আবার স্কয়ারে, এটা পারবেন না। আমাদের আরো কিছু সরি আপনার স্যার, আপনি কি যদি আপনার শেষ হয় তাহলে আমি পরবর্তী কোয়েশ্চেনে যেতে যাচ্ছিলাম। আমাদের আরো কয়েকটা কোয়েশ্চেন আছে। আমাদের ডক্টর ওমর মেহেদি আবির প্রশ্ন করেছিলেন স্টেরয়েডের রোল আছে কিনা। আমরা যদিও আগে প্রশ্নটা অ্যান্সার দিয়েছেন, যদি আপনি আবার ওনার জন্য বলতেন। আচ্ছা, ডক্টর ওমর মেহেদি, আমরা আসলে এই প্রশ্নটা অলরেডি নিয়ে নিচ্ছি। আমরা আপনার যদি এটার পাশাপাশি অন্য কোনো কোয়েশ্চেন থাকে আপনি এটা করতে পারেন, বাট এর আগে আমরা আরেকটা কোয়েশ্চেন নিব ডক্টর ফাহমিদা আক্তার থেকে। আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন ফাহমিদা আক্তার? জি, আমি করতে চাচ্ছি। শিওর, হ্যাঁ প্রশ্নই করুন। আমার প্রশ্নটা হলো যে আমরা যতটুকু জানি কোভিড এসি কনভার্টিং অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের রিসেপ্টর দিয়ে টার্গেট সেলে প্রবেশ করে। এখন আবার কিছু কিছু ট্রায়ালে দেখা যাচ্ছে যে লোজারডান এই ড্রাগগুলো আবার ট্রায়াল হিসেবে ব্যবহার করা হতেছে কোভিড এর জন্য। এখন আমার কোয়েশ্চেনটা হলো যে যেসব পেশেন্ট অলরেডি এই ড্রাগগুলা খায় তাদের ক্ষেত্রে এমন কি কোনো প্রোটোকল আছে, কিংবা এমন কোনো এক্সপেরিয়েন্স কি স্যারের আছে যে এই ধরনের ড্রাগের ক্ষেত্রে কোভিডটা প্রোগ্রেশনটা বেশি হচ্ছে, অথবা
অন দ্য আদার হ্যান্ড অপোজিট কোন একটা এফেক্ট দেখতে পাচ্ছেন? এখানকার যে প্রোটোকল, যারা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার অথবা এসি ইনহিবিটর ড্রাগ খায়, সেই ড্রাগগুলি তারা কন্টিনিউ করতে পারবে, সেই ড্রাগগুলি বন্ধ করা লাগবে না। শুধুমাত্র যে ড্রাগ বন্ধ করতে হবে সেটা হলো এনএসআইডি, কিন্তু অ্যান্টি হেপাটাইটিস হিসেবে সে যদি আগে থেকে ওষুধটা খায় সেটা কন্টিনিউ সে করবে, সেটা বন্ধ করা লাগবে না, এক নম্বর। দুই নম্বর হলো এটা যদিও অ্যানজিওটেনসিন কনভার্ট এসি ইনহিবিটরের যে রিসেপ্টর সেই যে এখনো তারা সেগুলির সাবটাইপ আছে কিনা সেগুলি এখনো ফাইন্ড আউট করতে পারে না। অনেক রিসেপ্টরের সাবটাইপ আছে, আমরা তো একটা দিয়ে জানি, কিন্তু এখানে সাবটাইপেরও অনেক বিষয় আছে। সে কি একই ধরনের রিসেপ্টর হুবহু একই ধরনের রিসেপ্টর না কোনো সাবটাইপ ব্যবহার করতেছে, সেগুলি উত্তর পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করা লাগবে। ফার্স্ট এখানকার প্রোটোকল তো সবগুলি আমি বলি যে সবকিছু আপডেট করে দেয়। তার মধ্যে একটা হলো যে অবশ্যই তারা সেই ড্রাগটা কন্টিনিউ করতে পারবে এবং করা উচিত, বন্ধ করবে না। থ্যাংক ইউ স্যার কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য। আমি তো জার্মানি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে আমি জানি না, আমি কিছুক্ষণ আগে যুক্ত হয়েছি, আমি জানি না আপনি অ্যান্সারটা দিয়ে দিয়েছেন কিনা। সেটা হচ্ছে যে আমি একটা হসপিটালে কর্তব্যরত আছি। তো আমাদের হসপিটালে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট থাকে ওনাদের যে পিপিই, এই পিপিই টা আমরা ডোনিং এন্ড ডাম্পিং এর ক্ষেত্রে কি করব, মানে করতে পারি? যেমন আমরা এখন যেটা করি সেটা হচ্ছে অটোক্লেভের মাধ্যমে ওটা করার চেষ্টা করি, হ্যাঁ, করে ওটা আবার রিপিটেডলি ইউজ করি, যেহেতু আমাদের রিসোর্সেস লিমিটেড, একটা করে পিপিই সরবরাহ করা আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে করা ক্ষেত্রে না, পিপির ক্ষেত্রে যে কথাটা এখানে আছে সেটা হলো যে নিউইয়র্কে যে কাজটা করে সেটা হলো এখানে কয়েকটা ধরনের। একটা হলো আমরা হেড কভার দেয়, আই কভার দেয়, N95 মাস্ক দেয়, নর্মাল মাস্ক দেয়, তারপরে গাউন দেয়, ঠিক আছে? এতগুলি জিনিস আপনার পিপিই তে। তো যারা ইয়েতে কাজ করবে, যারা কোভিড ইউনিটে কাজ করবে, তারা ওইটাকে প্রতিনিয়ত আপনাকে কোভিড সাপ্লাই দিবে, পিপিই সাপ্লাই দিবে, তো আমরা রিউজ করা লাগবে না। মাস্ক আপনার ইউজ করা লাগবে না। N95 মাস্কের একটু স্বল্পতা থাকার কারণে সেটা হয়তো 4-5 দিন ব্যবহার করে, কিন্তু তারপর আবার সেটাকে ইয়ে করে দেওয়া হয়। N95 ডেফিনেটলি দেওয়া হয়। আর আই যে কভার সেটা তো ব্যবহার ইউজ করতে পারেন, বাট গাউন আপনাকে প্রতিনিয়ত সাপ্লাই দিচ্ছে। তো মাস্কটার ব্যাপারে বেশি ইম্পর্টেন্ট যে মাস্কটা আপনার রিউজ না করাই ভালো। যদি আপনি নর্মাল সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন সেটা না রিউজ না করাই ভালো। থ্যাংক ইউ স্যার। এখন এটা নির্ভর করবে যে আপনার রিসোর্সের উপরে, আপনার ওখানকার লোকাল প্রোটোকলের উপরে। একই প্রোটোকল একই রিসোর্স তো সব জায়গায় ইউনিফর্ম না, আপনি সেটা সব জায়গায় করতেও পারবেন না। এখানেও প্রথম থেকে একটু ক্রাইসিস ছিল, কিন্তু সেটাকে ওয়েলকাম করে এখন মোটামুটি তারা অ্যাভেলেবেল আছে। গ্লাভস, নর্মাল মাস্ক, 95, তারপরে আপনার গাউন, এগুলি মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, আজকে যেটা একটা দেখলাম যে আইভারমেকটিন ক্লিনিক্যাল ট্রায়াল বেসিসে নাকি অনেক তথ্য উপাত্ত আছে যে সেটা নাকি কাজ করছে স্বল্প মাত্রায়। তো এটা কি ট্রায়াল চলতেছে আমেরিকায়, বা এটা কি বাংলাদেশের ট্রায়াল হিসেবে ইউজ করা কতটুকু যুক্তিসঙ্গত? না, আইভারমেকটিন আমি এখানে এখন পর্যন্ত আমি দেখি নাই। এখানে যেই মনে একটু আগে দিয়েছিল, আপনি খেয়াল করেন নাই, আপনি একটা পরে জয়েন করছেন। এখানে যে ট্রায়াল ড্রাগগুলি ছিল তার একটা লিস্ট আমি মেক করে পাঠাইছি, তো তার মধ্যে আইভারমেকটিন নাই। থ্যাংক ইউ স্যার। স্যার আচ্ছা, আমাদের আরেকটা মইনুল, কোশ্চেন। আপনি ওই লিস্টটা সবাইকে দিতে পারেন, তারা অন্তত দেখলে তারা কিছুটা আইডিয়া নিতে পারবে যে ট্রায়ালের যে ড্রাগ লিস্টটা দেখেছি সেটা দিলে ওনারা একটু আইডিয়া নিতে পারবে সবাই একটু, যে কোন কোন ড্রাগগুলো ট্রায়াল হচ্ছে। ইচ্ছা মতো ট্রায়াল দিলেও হবে না, যেটা মানুষের উপরে এগুলি অনেক সাইড এফেক্ট আছে, অনেক ক্ষতির দিক আছে, সেগুলি আমরা হ্যান্ডেল করতে পারবো না। সুতরাং ইচ্ছা মতো ট্রায়াল না দিয়ে যেগুলির অন্তত কিছুটা কাজ করা আছে সেগুলির দিকে চিন্তা করা দরকার।
স্যার আমাদের আরেকটা কোশ্চেন আছে ডক্টর খাদিজা হোসাইন সাবিহা, আপনি কি কোশ্চেন করতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। আমি ডক্টর না, আমি অ্যাকচুয়ালি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো ডক্টরদের গ্রুপে দেখা যাচ্ছে যে বারবার হার্ড ইমিউনিটির কথা বলছে। তো কোভিড এর ক্ষেত্রে আসলে হার্ড ইমিউনিটি কতটা ইফেক্টিভ, বা ফিউচারে কি আসলে হার্ড ইমিউনিটি কোনো প্রভাব ফেলবে নাকি, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার। হার্ড ইমিউনিটি তো ভালো জিনিস। হ্যাঁ, হার্ড ইমিউনিটি নট অনলি ফর কোভিড। হার্ড ইমিউনিটি একটা এরিয়ার জনগণের যদি 80% মানুষ যদি প্রোটেক্টিভ হয়ে যায়, তখন ধরা হচ্ছে যে বাকি 20% অটোমেটিকলি তারা প্রোটেকশন পেয়ে যাবে। এটাকে হার্ড ইমিউনিটি বলে, এটা ইমিউনোলজির ভাষায়। তো এখন এটা নির্ভর করবে যারা কোভিডে আক্রান্ত হচ্ছে তাদের যদি প্রোটেক্টিভ ইমিউনিটি হয়, এবং সেটা যদি একটা মাস পপুলেশন, একটা মানে রিজনের মাস পপুলেশন যদি প্রোটেক্টিভ ইমিউনিটি থাকে, তাহলে সেটা হার্ড ইমিউনিটি হিসাবে কাজ করবে। কিন্তু এখন প্রশ্নটা হয়ে গেল যে যেই ইমিউনিটিটা ডেভেলপ করতেছে সেটা কি প্রোটেক্টিভ কিনা, সেটা লাইফ লং কিনা। দুইটা জিনিস। আমরা যে ইমিউনিটি গুলি অন্যান্য ডিজিজের ক্ষেত্রে দেখি, সেখানে দুইটা প্রশ্ন থাকে। যেমন কিছু কিছু জিনিসের ইমিউনিটি ডেভেলপ করে এটা শর্ট টার্মে, কিছু কিছু লং টার্ম ডেভেলপ করে, এবং সেটা প্রোটেক্টিভ। হেপাটাইটিস সি ভাইরাসের উদাহরণটা মাঝে মধ্যে দিই, সেটা কিন্তু ইমিউনিটি হয়, কিন্তু সেই ইমিউনিটিটা কিন্তু প্রোটেক্টিভ না, এবং সেটা সাস্টেনেবল লাইফ লং না। বাট হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় প্রোটেক্টিভ এবং লাইফ লং। তো যে ইমিউনিটি প্রোটেক্টিভ হবে এবং যে ইমিউনিটি লাইফ লং হবে, সেটাই কেবলমাত্র হার্ড ইমিউনিটি রোল প্লে করতে পারবে। অন্য যে ইমিউনিটি, সেটা কিন্তু আসলে হার্ড ইমিউনিটি কোনো রোল প্লে করবে না। এখন কোভিড এর যখন এই রিকভারিটা হয়ে যাবে, যখন এই জিনিসটা হয়ে যাবে, তখন যদি তাদের ইমিউনিটি জিনিসটা তারা অ্যানালাইসিস করে, তখন বুঝতে পারবে যে এইটা কতটা সাস্টেনেবল হবে এবং কতটা প্রোটেক্টিভ হবে। তারপরে হার্ড ইমিউনিটি কোশ্চেন আসবে। এটা মনে কর কেন এই হার্ড ইমিউনিটি শব্দটা আসলো, এই কারণে আসছে যেহেতু কোন কোন এরিয়াতে অনেক লোক আক্রান্ত হয়েছে। যেমন আপনি নিউ ইয়র্ক সিটিতে যদি বলেন, এখানে লাখ লাখ লোক আক্রান্ত হয়েছে। তাহলে লাখ লাখ লোক যদি আক্রান্ত হয়, তাদের ইমিউনিটি যদি প্রোটেক্টিভ এবং সাস্টেনেবল হয়, তাহলে এটা হার্ড ইমিউনিটি রোল প্লে করবে। বাট যেহেতু এটার স্ট্রেন আছে অনেক, সেক্ষেত্রে এখনো তারা কিন্তু এটা কনক্লুসিভ আইডিয়া দিতে পারবে না। বাট যেহেতু এই শব্দগুলি এর সাথে রিলেটেড, সেজন্য শব্দগুলি বারবার আসতেছে। আশা করি আপনি আনসারটা পেয়েছেন। স্যার আরেকটা কোশ্চেন আছে, ডক্টর ওমর মাহাদি, উনি জিজ্ঞেস করছিলেন আপনি আপনার নার্সিং হোমে অল টাইম পিপি ইউজ করেন কিনা। আচ্ছা, নার্সিং হোমে অল টাইম আমরা পিপি ইউজ করি না। অল টাইম বলতে আমরা মাস্ক সবসময় ব্যবহার করি। আমার 95 মাস্ক আছে, N95। বাংলাদেশের মতো যে ফাঁকিঝুঁকি 95 না, দেখলাম বাংলাদেশে যে কি একটা বলে ফাঁকিঝুঁকি 95 দিয়ে অনেক রয়েছে। আসলে বাস্তবতা আমি জানি না, যেহেতু আল্লাহ মালুম, মানুষের এটা রিয়েলিটি না জেনে আসলে কথা বলা উচিত না। তবে এখানে আমাদেরকে 95 মাস্ক সাপ্লাই দিয়েছে, আমরা সেটা ব্যবহার করি। অন্যান্য যেগুলি পিপিআই সবগুলি আমাদেরকে সাপ্লাই দিয়েছে, আমরা সেগুলি ব্যবহার করি। যে যখন আপনি কোভিড ফ্লোরে ঢুকবেন, ঠিক আছে, তখন পুরোটা আপনি ব্যবহার করতে হয়। অন্য ফ্লোরে যখন কাজ করবেন, তখন শুধুমাত্র মাস্কটা আমরা পরে রাখি। এটা মাস্ক তো সবার জন্য বাধ্যতামূলক একদম, মানে ওই নার্সিং হোমে যত লোক কাজ করবে সবাই বাধ্যতামূলক মাস্ক পরতে হয়, নর্মাল যে মাস্কটা পরে। আর N95টা আমরা যারা রোগীর কাছাকাছি যাই, 95টা আমরা পরি। আর কোভিড ফ্লোরে যখন যাব, তখন সবটা পরে নিতে হবে। কোভিড ফ্লোরের বাইরে সব সেট আপ করা আছে, আপনি ঢোকার সময় আগে সবগুলি পরে তারপরে যাবেন, এর আগে আপনি যেতে পারবেন না। আর যারা ভিতরে কাজ করে তারা সবসময়, যারা কোভিড, এখানে তো নার্স আছে, সিএনএ আছে, অন্যান্য অ্যাসিস্ট্যান্ট পারসন আছে, তারা সবসময় পরে থাকে। কিন্তু আমরা বাইরে থেকে যারা যাই, তারা ঢোকার সময় পিপিইটা পরে ঢুকি, বাইরের সময় এটা ডিসকার্ড করে দিয়ে আমরা অন্য ফ্লোরে কাজ করতে চলে যাই। আবার কখনো কখনো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই যে ঠিক আছে, আমরা 5 জন আছি, আমি এই ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, তুমি আজকে কোভিড ফ্লোরে কাজ করো, তুমি কোভিড ফ্লোরের জিনিসপত্র নিয়ে পরে যাও। এরকম করে আমরা নিজেদের করে ঠিক করে নেই আর কি। কিন্তু সবসময় আপনি পুরো পিপিএ পরে তো সবসময় কাজ করা যায়। আমাদের আরেকটা কোশ্চেন ছিল, আপনাদের কারো যদি কোশ্চেন থাকে এর মধ্যে প্লিজ আপনারা। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে নেই বাংলাদেশের জন্য, এটা যেহেতু অনেক বাংলাদেশি ডক্টর এখানে এই আজকের ইয়েতে আছে। মার্চের শুরুর দিকে নার্সিং হোমে যেটা বড় একটা পদক্ষেপ নিছে, সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি তাদেরকে। সেটা হলো যে ভিজিটর নট অ্যালাউড, কোনো ভিজিটর থাকতে পারবে না, একদম 100% নো ভিজিটর অ্যালাউড। তার আগে কিন্তু ভিজিটর যেতে পারতো 2 ঘন্টার জন্য। প্রত্যেক যাদের আত্মীয় স্বজন ভর্তি আছে ওখানে, তারা যেতে পারতো 2 ঘন্টা থাকবে, এরপরে তারা বেরিয়ে আসতে হতো। এই প্রোটোকল ছিল আগে। কিন্তু মার্চের শুরুর দিকে যখন এই কোভিড নিয়ে, তখনও নিউ ইয়র্কে বা ইউএসএ তে অত কোভিড নিয়ে ইয়ে হয় না, জাস্ট একটু একটু চীনে আলোচনা করছে বা
যে একটা দেশে হয়েছে, তখনও নিউ ইয়র্কে এরকম শুরু হয়নি, তখনই তারা এই কাজটা করছে যে নো ভিজিটর অ্যালাউড, কোনো ভিজিটর যেতে পারবে না, একদম স্ট্রিক্টলি। ভিজিটর যদি কোনো কাজ থাকে তারা ফোনে খবর নিবে, অথবা ভিতরের লোকজন তাদেরকে আপডেট দিবে, হ্যাঁ তোমার রোগীরই আছে, এই আছে, আজকে এই অবস্থা হয়েছে, এই হয়েছে, আমাদের হয়তো হসপিটাল পাঠানো লাগবে, আগে কন্ডিশন ছিল সেটা আপডেট দিবে। কিন্তু ভিজিটররা ডিরেক্টলি এন্টার করতে পারবে না 100%। একজন ভিজিটরও ঢুকে নেই মার্সের যে সেই রেজিস্ট্রেশন থেকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করছে, এই দুইটা জিনিস আমার কাছে ভালো লাগছে। বাংলাদেশে এটা অ্যাপ্লিকেবল কিনা আমি জানি না, অন্তত প্রাইভেট হসপিটালগুলোতে অ্যাপ্লিকেবল করতে পারতো তারা। সেটা হলো যে যারা নার্সিং স্টাফ, মানে ওই হসপিটালে বা নার্সিং ইনস্টিটিউটে যারা কাজ করতেছে, তারা প্রত্যেকে ঢোকার মুহূর্তে একটা ফর্ম আছে, এভরিডে, এভরি সিঙ্গেল পারসন, এভরিডে, এভরি শিফট আপনাকে ওই ফর্মটা পূরণ করতে হয়। ঠিক আছে, আমাকেও করতে হয়। একটা ফর্ম আছে, ওখানে নাম লেখা আছে, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, আপনার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, আপনার কোনো ট্রাভেল করছেন কিনা, এরকম 10টার মতো কোশ্চেন আছে। সে কোশ্চেনে অ্যান্সার দিতে হয়। দেওয়ার পরে ওখানে একটা লোক থাকে, সে আপনার জ্বরটা মেজার করে, জ্বর মেজার করে ওখানে লিখে দেয়। লিখে দেওয়ার পরে আপনাকে মাস্ক দেবে, দেন আপনি এন্টার করবেন। তারপর হ্যান্ড স্যানিটাইজার আছে, এরপরে আপনি যাবেন। 3টা স্টেপ পার হইতে হয়। প্রতিদিন কাজ করতে গেলে 3টা স্টেপ পার হওয়া লাগে। প্রথমে আপনি ফর্ম পূরণ করবেন, দেন টেম্পারেচার মেজার হবে আপনার, আপনি ডাক্তার হন, আপনি নার্স হন, আপনি অন্য স্টাফ হন, যেই হন না কেন, তারপরে আপনার টেম্পারেচার মাপা হবে, তারপর আপনাকে মাস্ক দিবে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, তারপরে গ্লাভস নেবেন, তারপরে ভিতরে যাবেন। এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে তারা অ্যালাউ করে না, কোনো ভিজিটর অ্যালাউ করে না। এইটা বাংলাদেশে কতটুকু, সেক্ষেত্রে আপনার অবশ্য নার্সিং স্টাফ এবং যারা নার্সদের সহযোগী যারা হিসাবে কাজ করে তাদের সংখ্যা বাড়ায় দিতে হয়, নাহলে আবার কাজ করা যায় না আর কি, অতটা কাজের ইয়ে করা যায় না। কারণ আমাদের দেশের মানুষের তো খাওয়া, ওষুধ খাওয়ানো, পায়খানা পরিষ্কার পরিষ্কার করা সব তো রুগীর লোকজন করে, আমাদের লোকজন কিছু করে না। কিন্তু এখানে সেরকম না, এখানে ওষুধ খাওয়ানো শুরু করে গোসল করানো, ওষুধ খাওয়ানো, নখ কাটানো, তারপরে পায়খানা পরিষ্কার পরিষ্কার করা, এভরিথিং ডান বাই হসপিটাল স্টাফ ও নার্সিং স্টাফ। রোগীর রিলেটিভরা কিচ্ছু করে না। তারা ইচ্ছা করে হয়তো কোনো সময় আসলো, একটু খাবার নিয়ে আসলো, খাওয়ায়, তাও পারমিশন থাকা লাগবে আপনাকে, যে আমি আমার রোগীর জন্য একটা বাসাতে একটা খাবার নিয়ে আসছি, এই জাতীয় খাবার, এবং সেটা আগে থেকে আপনাকে পারমিশন নিয়ে তারপরে করা লাগে। কিন্তু আমাদের দেশে তো ঢাকা মেডিকেল বলেন, অন্য মেডিকেল বলেন, 95% রোগীর কাজ রোগীর লোকজনে করে। নার্সরা শুধু একটু গ্রহণ দিয়ে আসলো, আর ডাক্তাররা যে অর্ডারটা দিয়ে আসলো, এই পর্যন্ত শেষ। তো এই জন্য জানি না ওখানে কতটা অ্যাপ্লিকেবল, তবে এই জিনিসটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে আর কি। স্যার, আমরা আমাদের প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমরা তারপরেও কয়েকজন কোশ্চেন করছেন যারা শেষের দিকে জয়েন করেছেন, আমরা তাদের জন্য বলছি। আমরা ডক্টর মাহবুব স্যারের কথা শুনছিলাম, যিনি নিউ ইয়র্কে কর্মরত আছেন। আমাকে আরেকজন কোশ্চেন করছেন, ডক্টর আব্দুল্লাহ তানভীর, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি বেসিনা মেডিকেল কলেজের ইন্টার্ন, আপনার স্টুডেন্ট। আচ্ছা, অনেকদিন পরে স্যার আপনাকে দেখে ভালো লাগছে। স্যার, আমরা এবারই পাস করলাম এবং ইন্টারভিউতে জয়েন করলাম। স্যার, আমাদের আউটডোরে যখন স্যার মানে প্লেসমেন্ট গুলো থাকে স্যারদের সাথে, যদিও আমাদের এখানে অনেকগুলো স্ক্রিনিং এবং ফিল্টারিং হয়ে আসে, এখনো ওইভাবে কোভিড সাসপেক্টেড বা ওইভাবে কোনো আমরা পেশেন্ট পাচ্ছি না। সেক্ষেত্রে স্যার আমাদের পিপি বা আমাদের এই প্রোটেকশন বিষয়গুলো আমরা কিভাবে মেনটেন করবো স্যার? আচ্ছা, আমি এটা আপনার জন্য না, আমি যারা জয়েন আছে সবাইয়ের জন্য এবং অল ওভার দা বাংলাদেশি পিপল, বাংলাদেশি ডাক্তারদের জন্য একটা কথা বলে নিই। বাংলাদেশের সাথে এখানে একটা বড় ধরনের পার্থক্য হলো, এখানে কোনো কিছু হাইড হয় না। হ্যাঁ, রিয়েলিটি কি জিনিস, একদম টপ লিস্টে যারা পলিটিক্যাল হিসাব সেটা আলাদা কথা, যেখানে ইন্টারন্যাশনাল চুক্তি মুক্তি সেগুলি বাদ দিলে এমনি মেডিকেল রিলেটেড মিড লেভেলে তেমন কোনো কিছু হাইড হয় না। যেখানে কত রোগী ইনফেক্টেড হলো, কত রোগী টেস্ট করলো, এগুলি কিন্তু হাইড হয় না। এগুলি প্রতিনিয়ত আপডেট হতে থাকে, সবগুলি আপনি দেখতে পারবেন নিউজে, ওয়েবসাইটে, ইন্টারনেটে, সবগুলি আপনি দেখতে পারবেন। বাংলাদেশে যেটা একদমই উল্টা, বাংলাদেশে যত পারে হাইড করে, রোগীরা হাইড করে, ডাক্তাররা হাইড করে, মেডিকেল স্টাফরা হাইড করে, হসপিটাল অথরিটি হাইড করে, এমনকি গভর্নমেন্ট লেভেলে হাইড করে। এই হাইডটা এখানে নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে বাংলাদেশের রোগীরা টেস্টই করতে চায় না, অথবা গভর্নমেন্ট থেকেই বা টেস্টে উৎসাহিত করে না। না করার কারণে সাবক্লিনিক্যাল, অ্যাসিম্পটোমেটিক এবং মাইল্ড সিমটমের রোগীগুলি অনেক বেশি ইনফেকশন ছড়াচ্ছে।
আপনি যদি টেস্টই না করেন কে পজিটিভ আর কে নেগেটিভ আপনি বুঝবেন কিভাবে, 1 নম্বরে। আর 2 নম্বরে আপনি শুধুমাত্র যদি যাদের সিভিয়ার সিমটম আছে তাদেরকে টেস্ট করেন তাইলে আপনি কিন্তু ইনফেকশন কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে করতে হবে টেস্টিংটাকে আপনি ওয়াইড স্প্রেড করতে হবে। সেটা ডাক্তার হতে পারে, স্টাফ হতে পারে, অন্যান্য নার্সিং স্টাফ হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। তো আমি যেটা দেখছি বাংলাদেশে যে বাংলাদেশের গভর্নমেন্ট লেভেল থেকে টেস্ট করতে মানুষ সাহায্য করা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হলো যে রিসোর্স অ্যাভেলেবল করতেছে না মানুষের জন্য। তো আপনি টেস্ট করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনার যেহেতু হসপিটালে কাজ করতে হবে, রোগীর সাথে কাজ করতে হবে, আপনাকে যেটা করা লাগবে সেটা হলো এখন যেহেতু আপনি জানেন না কে অ্যাসিম্পটোমেটিক অনেক রোগী আছে যারা ইনফেকশন ছড়াচ্ছে, সেজন্য আমি বলবো নার্সিং স্টাফ এবং ডাক্তারদের, হসপিটাল স্টাফদের সেলফ প্রোটেকশন হিসাবে, নট অনলি সেলফ প্রোটেকশন, আপনি যদি ইনফেক্টেড হন আপনি জানবেন না, আপনি আরো অন্য 10টা রোগীকে ছড়াবেন। তো নিজের প্রোটেকশন এবং রোগীদের প্রোটেকশনের জন্য আপনাকে অবশ্যই কন্টাক্ট সারফেস এন্ড ড্রপলেট ইনফেকশন এইটা সবসময় প্রোটেকশনটা নেওয়া লাগবে যতদিন কোভিড এর এই প্যান্ডেমিকটা থাকবে। আমি কি বুঝাইতে পারছি আমার কথাটা? জি স্যার, বোঝাতে পারছেন। স্যার এখন এই মাইল্ড সিমটম বা এই পেশেন্ট গুলোর অনেক সময় ইনহেলার বা হলো নেবুলাইজেশন প্রয়োজন হয় স্যার। আমরা যতটুকু দেখলাম স্যার নেবুলাইজেশন নাকি ড্রপলেটটা অ্যারোসোলাইজড হয়। এখন স্যার আমাদের এখানে তো স্যার এরকম কোনো প্রিকশন নেওয়া হয় না। যতটুকু শুনলাম আমেরিকা বা অন্যান্য দেশে তারা নেগেটিভ প্রেসার রুমে এগুলো মেনটেন করে। তো সেক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি? আপনারা যেটা করতে পারবেন সেটা হলো যাদের নেবুলাইজার, যদি দুইটা জিনিস, একটা হলো ইনহেলার একটা নেবুলাইজার, দুইটা তো যাদেরকে ইনহেলার দিয়ে সম্ভব ইনহেলারের মধ্যে রাখাই ভালো, নেবুলাইজ না করা ভালো। আর যদি নেবুলাইজেশন লাগবেই তাকে অবশ্যই আইসোলেট করা লাগবে এবং তার জিনিসপত্রগুলি পুরোপুরি আইসোলেট করে সেগুলিকে আপনি হয় তার জন্য ব্যবহার করবেন অথবা ডিসকার্ড করে দিতে হবে। যেমন আমরা হসপিটালে আমি যেখানে কাজ করে আসছি বা আমি তো গভর্নমেন্ট লেভেল অনেকদিন কাজ করছি, একটা নেবুলাইজ মেশিন, একটা ফেশিয়াল মাস্ক, এটা দিয়ে মোটামুটি পুরো ফ্লোরে সবাইকে নেবুলাইজ করতেন। এটা করা যাবে না, নেভার। নেবুলাইজ মেশিনের সাথে একটা মাস্ক লাগানো থাকে, সেই মাস্কটা দিয়ে 1 ফ্লোর 2 ফ্লোর 3 ফ্লোর সব ফ্লোরে যায় এটা দিয়ে নেবুলাইজ করা হয় না, এটা করা যাবে। ওই জন্য রোগীরা মাস্ক কিনে নিয়ে আসবে এবং আপনি ওটা দিয়ে ব্যবহার করুন। যে রোগীর জন্য যদি আপনার সাসপেক্টেড কেস থাকে অথবা রেসপিরেটরি সিমটম থাকে, তার যদি নেবুলাইজ করা লাগে আইসোলেট রুমে করতে হবে 1। 2 নম্বরে ওই মাস্ক কেউ ব্যবহার করতে পারবে না। যারা ওখানে নেবুলাইজ করতে যাবে তারা সবাই 100% ড্রপলেট এবং কন্টাক্ট প্রিকশন, সারফেস প্রিকশনে থাকতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা আসলেই আর কারো যদি কোনো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন না থাকে আমরা আসলে শেষ করতে চাচ্ছি। তাও আমরা আরো একজনকে সুযোগ দিতে পারি যদি আপনারা কারো কোনো যদি মনে করেন যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা নিতে পারি। এছাড়া স্যার আপনার যদি কোনো কোশ্চেন না থাকে অন্য কারো, তাহলে আমরা আপনার একটা কনক্লুডিং মার্কস আমরা শেষ করতে চাই। আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। শিওর। ব্যাপারটা হচ্ছে যে ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের এখানে একটা জিনিস খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে কোভিড পেশেন্টদের ডায়েটের ব্যাপারে। আমার কলিগের একটা রিসেন্ট স্টাডি আমি শেয়ার করতে চাচ্ছি। ওনারা 200 পেশেন্টের উপর একটা স্টাডি করেছে, যার মধ্যে যেসব পেশেন্ট হাই প্রোটিন ডায়েট খাচ্ছিল ওদের অনেক বেশি মানে এই কোভিড এর এগেইনস্টে ওদের ইমিউনিটি অনেক বেশি ডেভেলপ করেছে এবং এই স্টাডিটা অলরেডি প্রিপ্রিন্টে চলে গিয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি এটা পাবলিশড হয়ে যাবে। আশা করি ট্রিটমেন্টের পাশাপাশি ডায়েটটাও একটু ইম্পর্টেন্ট। যদি জানি না ব্যাপারটা কতটা গুরুত্ব সহকারে সব জায়গায় দেখা হয়, কিন্তু আমি সবাইকে এতটুকু সাজেশন দিতে পারি যদি যেটা এখানে অলরেডি ফলো করা শুরু হয়েছে, যে হাই প্রোটিন ডায়েটকে খুব এনকারেজ করা হইতেছে কোভিড পেশেন্টদের ক্ষেত্রে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ওনার এটার উপরে 1 মিনিট একটু কথা বলি। সেটা হলো যে ইমিউনিটি ডেভেলপ করার জন্য বা ইমিউনিটি বুস্ট আপ বলি, এখানে ডেভেলপ বলে না, এটাকে বলে বুস্ট আপ। ইমিউনিটি বুস্ট আপ করার জন্য এখানে যে মেজারগুলি নেওয়া হয় তার মধ্যে এই হাই প্রোটিন ডায়েট এটা একটা অবশ্য ব্যাক টার্ম হয়ে গেছে। আপনাকে কনক্লুসিভ করতে হবে যে কারণ প্রোটিন যদি না থাকে বডির অনেক ইমিউনিটি নরমালি থাকে না, নট অনলি ফর কোভিড। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের রোগী আপনারা দেখেছেন সেখানে ইমিউনোসাপ্রেসিভ হয়ে থাকে এবং আমাদের যে ইমিউনিটি দেয় যে সিস্টেমগুলি তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসগুলি প্রোটিন দিয়ে তৈরি। তো আপনার যে কোনো মানুষের ইমিউনিটি যদি একটা বেস লেভেলে রাখতে চান অথবা এটা বুস্ট আপ করতে চান তাহলে রেগুলার আপনাকে 1 মিলিগ্রাম
1 গ্রাম পার কেজি বডি ওয়েটে আপনাকে প্রোটিন দেওয়া লাগে। মানে এই যে হাই প্রোটিন, এই হাই প্রোটিনটা আপনাকে আগে কোয়ালিফাই করতে হবে। আপনি কত হাই বলতে আমরা কত বোঝাচ্ছি? 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম। 2 নম্বরে যারা অলরেডি ডিফিসিয়েন্ট অবস্থা আছে তাদের জন্য কত, যারা বেসলাইন আছে তাদের জন্য কত, যারা অলরেডি কি বলে হাই প্রোটিন অবস্থায় আছে তাদের জন্য কত। এটা একটা জিনিস, এটা ক্লিয়ার করে বলতে হবে। আর ডেফিনেটলি যাদের যদি প্রোটিন অ্যালার্জি, ম্যালনিউট্রিশন বা প্রোটিন ডিফিসিয়েন্সি থাকে তাদের জন্য অবশ্যই অ্যাডুকেট প্রোটিন তো আপনাকে দিতেই হবে। আর এখানে এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, সবার ডায়েট ফিক্স আপ করা থাকে। আর বুস্ট আপ করার জন্য যে জিনিসগুলো এখানে ব্যবহার করা হচ্ছে সেটার মধ্যে হলো ভাইটামিন সি, জিঙ্ক এন্ড ম্যাগনেসিয়াম। এই 3টা জিনিস এখানে ইমিউনিটি বুস্ট আপ হিসাবে এখানে আমার প্রোটোকলের মধ্যেও লেখা আছে। আমি যে প্রোটোকলের শীটটা দিয়েছি সেটার মধ্যে এই 3টা জিনিস লেখা আছে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভাইটামিন সি। এবং আমরা রেগুলার বেসিসে আমাদের নার্সিং হোমের সবগুলি পেশেন্টকেই আমরা ইমিউনিটি বুস্ট আপ ডোজ হিসাবে ভাইটামিন সি ইনজেকশন দেওয়া হয়। এখানে ওরাল না, ইনজেকশন দিই আমরা। উইকলি একটা করে 500 মিলিগ্রাম ভাইটামিন সি ইনজেকশন দেওয়া হয় 4 উইকস। থ্যাংক ইউ স্যার। আমি আমার কাছে মনে হয় আমরা আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন নেই। আর হচ্ছে থ্যাংক ইউ অল দ্য ডক্টরস, আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে জয়েন করেছেন না কেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা ডক্টর মাহবুব স্যারকে পেয়েছেন, স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নেক্সট ফ্রাইডেতে আরো অন্য আরেকটা সেশন থাকবে। আপনারা আপনাদের পরিচিত ডাক্তার কিংবা কলিগদেরকে সাজেস্ট করতে পারেন যে আমরা এরকম একটা এক্সচেঞ্জ অফ ডক্টরস এক্সপেরিয়েন্স সেশন চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য এটাই যে অন্যান্য ডাক্তাররা যাতে হচ্ছে বাইরের এক্সপেরিয়েন্সটা নিতে পারে, এবং কেউ যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কেউ যদি কোনো ইন্টারেস্টিং কোনো এক্সপেরিয়েন্স কিছু পেয়ে থাকেন তাহলে এটা অন্যদের সাথে শেয়ার করলে অন্যান্যদের জন্য এটা খুব উপকৃত হবে। এটাই ছিল আমাদের আসলে পারপাস। So thank you all the doctors. Thank you sir again for joining us, for making your time. ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে মইনুলের ওখানে করে রাখলে আমরা সেই প্রশ্নগুলো হয়তো কালেক্ট করে পরবর্তীতে অ্যানসার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করছি তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম।